আচ্ছা, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যালো। আপনার কথা শুনতে পাচ্ছে সবাই, আপনি শুরু করেন। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আজকে আমাদের যে ওয়ার্কশপটা হচ্ছে সেটা হলো আমাদের সিভি রাইটিং এর উপর। আমি আপনাদের সাথে আছি তন্ময় পান্ডে, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, এই ওয়ার্কশপের শুরুতেই যেহেতু অনলাইন সেশন, যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমাদের এটা নিজেদের একটা ঘরোয়া পরিবেশে, সেহেতু আমি ইংরেজিতে কন্ডাক্ট না করে এই সেশনটা বাংলাতেই কন্ডাক্ট করছি। আহ আচ্ছা, শুরু করা যাক। প্রথমে একটা কথা আছে, সেটা হলো কি, ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক ইউর ফার্স্ট ইমপ্রেশন। একজন মানুষ কখনোই তার প্রথম ইমপ্রেশন তৈরি করার জন্য আসলে দ্বিতীয় কোনো সুযোগ পায় না। আর এই প্রথম ইমপ্রেশন তৈরি করার ক্ষেত্রে সব থেকে যেটা প্রমিনেন্ট ভূমিকা পালন করতে পারে সেটা হলো সিভি। সিভিটা আসলে কি? সিভিটা হলো আমার নিজের প্রতিচ্ছবি। আমি যখন কোন একটা ভাইবা বোর্ডে অবতীর্ণ হব, বা কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব, সেটা হতে পারে প্রফেশনাল ইন্টারভিউ, সেটা হতে পারে আমার কোন স্কলারশিপের জন্য ইন্টারভিউ, বা এটা হতে পারে কোনো কর্পোরেট ইন্টারভিউ। এই ইন্টারভিউর ক্ষেত্রে আমি যে ইন্টারভিউয়ার আছে তার সামনে উপস্থিত থাকতেও পারি বা নাও থাকতে পারি, কিন্তু যে কাগজটা দেখে একজন মানুষ হিসেবে একজন ক্যান্ডিডেট হিসেবে আমাকে প্রথম মূল্যায়ন করা হয়, সেটা হলো আমাদের সিভি বা কারিকুলাম ভাইটা। হোয়াট ইজ সিভি? সিভি আসলে কি? A curriculum vitae is a formal document that presents a detailed overview of your academic and professional background. It is especially important for academic research and professional job applications. আসলে কারিকুলাম ভিটা কি বা সিভিটা কি? সিভিটা হলো একটা আনুষ্ঠানিক ডকুমেন্ট যেখানে আমার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য যে দক্ষতাগুলো আছে সেগুলোর একটা বিস্তারিত বিবরণ থাকে। সাধারণত চাকরি, ইন্টার্নশিপ বা একাডেমিক স্কলারশিপের জন্য আমরা সিভিটা প্রদান করে থাকি, যাতে আমার সম্পর্কে আমার যে এমপ্লয়ার আছে বা যিনি আমাকে স্কলারশিপ প্রোভাইড করতে চাচ্ছেন, যিনি বা যে সংস্থা একটা স্কলারশিপ প্রোভাইড করতে যাচ্ছে, সে যেন আমার সম্পর্কে একটা সাম্যক ধারণা পায়। সিবি আসলে একজন ব্যক্তির প্রতিচ্ছবি। একটা কথা আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। প্রফেশনাল ক্ষেত্রে দর্শনের আগে একটা মানুষ সম্বন্ধে জানার সুযোগ হয় সেই মানুষটা সিভি দেখে। সিভিতে একজন মানুষের তার জীবনের একটা সামগ্রিক পরিকাঠামো উঠে আসে। একটা সিভিতে সাধারণত যা যা থাকে, একটা সিভিতে শুরুই হয় আসলে তার পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য দিয়ে। তাছাড়া আহ আমি যে উদ্দেশ্যে সিভিটা ড্রপ করতেছি, আমার আসলে অবজেক্টিভটা কি? আমি যদি আমার ক্যারিয়ার রিলেটেড কোনো পার্সপেক্টিভ থেকে এই সিভিটা ড্রপ করি, তাহলে আমার ক্যারিয়ার অবজেক্টিভটা আমার সিভিতে উল্লেখ থাকবে। ক্যারিয়ার অবজেক্টিভের পরে আমার শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন উল্লেখ থাকবে। তারপর কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমার যদি কোনো বিষয়ে দক্ষতা থাকে, সেই দক্ষতার কথাগুলি উল্লেখ করা যেতে পারে। আমরা যেহেতু স্টুডেন্ট বেশিরভাগই এখানে যারা সেশনটাতে অংশগ্রহণ করতেছি, আমাদের সবারই কিছু না কিছু প্রজেক্ট করার অভিজ্ঞতা আছে। এই প্রজেক্টের অভিজ্ঞতাগুলি আমরা এখানে শেয়ার করতে পারি। কারো যদি রিসার্চের অভিজ্ঞতা বা গবেষণার অভিজ্ঞতা থাকে এবং কোনো আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে কোনো প্রবন্ধ আকারে সেগুলো প্রকাশিত থাকে, সেগুলো আমরা উল্লেখ করতে পারি। আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স এবং ট্রেনিংও গ্রহণ করে থাকি। সেই ট্রেনিং গুলো আমাদের ইনস্টিটিউশনে হতে পারে, বাইরেও হতে পারে, অনলাইন প্ল্যাটফর্মে হতে পারে, যেমন কোর্সেরা আছে, ইউডেমি আছে। এই সমস্ত ট্রেনিং গুলি করার ফলে তারা কিন্তু অনেক ক্ষেত্রে সার্টিফিকেট প্রোভাইড করে। এই সার্টিফিকেট এবং ট্রেনিং গুলোর কথা আমরা আমাদের সিভিতে উল্লেখ করতে পারি। তাছাড়া সহপাঠ্য কার্যক্রম বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে যে বিষয়গুলো বোঝানো হয়, যেমন একটা ছেলে যদি ক্লাস ক্যাপ্টেন হিসেবে থাকে, বা সে যদি কোনো ক্লাবের মেম্বার হিসেবে থাকে, বা সে কোনো লাইব্রেরির দায়িত্ব বা কোনো একটা জেলা সমিতির দায়িত্ব পালন করে, বা তার যদি অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকে, সে ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান বা সে ক্রিকেট টিমের ক্যাপ্টেন, এই জাতীয় কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে, যেমন ডিবেটিং ক্লাব হতে পারে, এই জাতীয় কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে, এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথাগুলি আমরা আমাদের সিভিতে উল্লেখ করতে পারি। এবং সর্বশেষে সিভিতে একটা জিনিস থাকে, সেটা হলো রেফারেন্স। রেফারেন্স বলতে আসলে কি বোঝাচ্ছে? রেফারেন্স বলতে বোঝাচ্ছে
আমি যে একজন মানুষ, আমি একটা প্রতিষ্ঠান থেকে আসতেছি, আমি যে একটা সিভি দিলাম, এই সিভি সাপেক্ষে একটা প্রমাণ, ধরেন আমার নামে আমি একটা সিভি ড্রপ করতেছি তন্ময় পান্ডে। এই তন্ময় পান্ডে যে আসলে একজন প্রকৃত মানুষ, বা একজন আসলে মানুষ, সে সেইখানে পড়াশোনা করছে, সেইখানে চাকরি করতেছে, এটা ভেরিফাই করার মতো একজন মানুষ হলো আসলে রেফারি। রেফারেন্স সেকশনের ভিতর সাধারণত দুইজন রেফারির কথা উল্লেখ করা থাকে, আমরা উল্লেখ করতে পারি। এই বিষয়টা আমরা সামনের দিকে আলোচনা করব। আচ্ছা, আমরা একটু একটু করে সামনের দিকে আগানোর চেষ্টা করি। প্রথমে ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন, আসলে এখানে পার্সোনাল ইনফরমেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? সিভি যে ব্যক্তি ড্রপ করতেছে বা সিভি যে দিতেছে এবং সিভিটা যে গ্রহণ করতেছে, তাদের দুইজনের ভিতর যোগাযোগ তো রক্ষা করতে হবে, তাই না? যোগাযোগ রক্ষা করতে হলে সে যে যিনি সিভি ড্রপ করতেছেন তার নাম জানতে হবে, তার ফোন নাম্বার জানতে হবে, তার সাথে প্রফেশনাল যোগাযোগের জন্য আমার তার ইমেল আইডিটা লাগবে। তাছাড়া আমাদের এখন প্রফেশনাল কনভারসেশনের ক্ষেত্রে তার প্রফেশনাল কি লিপস অ্যান্ড ডাউনস থাকতেছে সেগুলো জানার জন্য সাধারণত আমরা কি করি, একটা লিঙ্কডইন প্রোফাইল মেনটেন করি। এই লিঙ্কডইন প্রোফাইলটা আমরা উল্লেখ করতে পারি। তাছাড়া যারা সাধারণত রিসার্চার থাকে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় গুগল স্কলারের প্রোফাইল বা রিসার্চ গেটের প্রোফাইলের কথা উল্লেখ করতে পারে। আমরা আমাদের ক্ষেত্রে যারা জুনিয়র আছি, একেবারে প্রথম থেকে আসলে লিঙ্কডইন প্রোফাইল মেনটেন করার চেষ্টা করা উচিত। লিঙ্কডইন প্রোফাইলটা যদি থাকে তাহলে আমরা এই লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাড করে দিব সাথে। তাছাড়া আরেকটা বিষয়, ঠিকানা। ঠিকানা বলতে বায়োডাটার মতো করে আসলে ঠিকানা উল্লেখ করা উচিত না সিভিতে কখনোই। যেমন আমার বর্তমান ঠিকানা লিখলাম, বর্তমান ঠিকানা লেখার পরে গ্রাম এটা, উপজেলা এটা, জেলা এটা, ডাকঘর এটা, এইভাবে উল্লেখ না করে সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করা যেতে পারে। যেমন ঠিকানা বলতে শুধু বাইতুল আমান, ফরিদপুর, এতটুকু উল্লেখ করলেই হবে। আচ্ছা, এক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস মানে দিতে যাচ্ছে। আহ ব্যক্তিগত অভিজ্ঞতার ভিতরে কখনোই ধর্ম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জেন্ডার, ব্লাড গ্রুপ, এই জাতীয় ইরেলেভেন্ট ইনফরমেশন আসলে শেয়ার করা উচিত না। তাছাড়া যে ইমেলটা আমি প্রোভাইড করব সেই ইমেল অ্যাড্রেসটা প্রফেশনাল এবং অফিসিয়াল হওয়া উচিত। যেমন একজনের নাম ধরলাম আমরা রফিকুল ইসলাম, এখন তার ইমেল আইডিটা হতে পারে রফিকুল ইসলাম 127@gmail.com, বা ইসলাম রফিকুল 222@gmail.com। কিন্তু তার নামটা যদি হয় ব্যাড বয় রফিকুল @gmail.com, এই জিনিসটা তো আসলে ভালো বা প্রফেশনাল দেখায় না, তাই না? আমাদের একটা প্রফেশনাল ইমেল আইডি ইউজ করতে হবে, যেটা দেখে আমার যে এমপ্লয়ার আছে সে বুঝতে পারে না এই পার্সনটা সিরিয়াস, এবং সে যথাযথভাবে আসলে মেইল করতে পারে, এবং যে ফরম্যাটিংটা সে করতেছে সিভি সেটা যথেষ্ট প্রফেশনাল। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আছে কি ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভটা আসলে কি? ক্যারিয়ার অবজেক্টিভটা একটা ছোট একটা অনুচ্ছেদ, সাধারণত এটা 2-3 লাইনের ভিতরে রাখার চেষ্টা করা হয়। এই অংশটাতে কি বোঝানো হয়? এই অংশটাতে আসলে ব্যক্তি হিসেবে আমি মানুষ কেমন, এবং আমি যে চাকরির উদ্দেশ্যে যাচ্ছি সেই চাকরিটাতে আমি কি দিতে পারবো, এবং আমি যেখানে ইন্টারভিউ দিচ্ছি বা যে চাকরিটা করতে যাচ্ছি সেখান থেকে আমি কি আশা করি, এই বিষয়টা অতি সংক্ষেপে 2-3 লাইনের ভিতরে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এখানে আমি বলবো আমি কে, আমার লক্ষ্য কি, এবং আমি তাদের প্রতিষ্ঠানে কি দিতে যাচ্ছি, আমি কি ভ্যালু তাদের প্রতিষ্ঠানে অ্যাড করতে যাচ্ছি। একটা উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করি। আমি যদি একজন ফ্রেশার হই, তাহলে স্বভাবতই আমি একটা এন্ট্রি লেভেলের পজিশনের জন্য অ্যাপ্লাই করব। এন্ট্রি লেভেলের টেকনিক্যাল পজিশনের জন্য যদি আমি সিভিটা তৈরি করি, তাহলে আমার ক্যারিয়ার অবজেক্টিভ হতে পারে এরকম, মানে যেহেতু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পার্সপেক্টিভ থেকে বলতেছি, এটা এরকম হতে পারে: এ ডিপ্লোমা গ্রাজুয়েট সিকিং অ্যান এন্ট্রি লেভেল অপরচুনিটি টু অ্যাপ্লাই মাই নলেজ ফর ইলেকট্রিক্যাল সিস্টেমস, গেইন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অ্যান্ড কন্ট্রিবিউট টু ইফিশিয়েন্ট অ্যান্ড ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং সলিউশন। আচ্ছা, এখানে আমরা যদি এটা দিকে একটু ভালোভাবে খেয়াল করি, এখানে আমি বুঝাচ্ছি আমি একজন ডিপ্লোমা গ্রাজুয়েট, আমি কি করতেছি, সিকিং এন এন্ট্রি লেভেল অপরচুনিটি, আমি আসলে এন্ট্রি লেভেলের একটা জব অপরচুনিটি খুঁজতেছি। টু অ্যাপ্লাই মাই নলেজ অফ ইলেকট্রিক্যাল সিস্টেম, আমার যে ইলেকট্রিক্যাল সিস্টেম সম্বন্ধে নলেজ আছে সেটা আমি কি অ্যাপ্লাই করতে যাচ্ছি, এবং কি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গেইন করতে চাচ্ছি। এই এইগুলো করে আসলে আমার টার্গেট কি, কন্ট্রিবিউট টু ইফিশিয়েন্ট অ্যান্ড ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং সলিউশন। মানে দেখেন, আমি কিন্তু এখানে সবগুলি বিষয় নিয়ে আসছি। আমি একজন ডিপ্লোমা গ্রাজুয়েট,
আমি এন্ট্রি লেভেলের একটা জব অপরচুনিটি খুঁজতেছি, আমি আমার ইলেকট্রিক্যাল সিস্টেম সম্বন্ধে যে নলেজ আছে সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে চাচ্ছি। কাজে লাগিয়ে কি করতে চাচ্ছি, ইফিশিয়েন্ট অ্যান্ড ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং সলিউশনের ক্ষেত্রে আমি কন্ট্রিবিউট করতে যাচ্ছি। দেখেন সেন্টেন্স কিন্তু একটাই, একটা সেন্টেন্স তিনটা লাইন, কিন্তু এই তিনটা লাইনের ভিতরেই আমি কি চাই এবং আমাকে নিলে প্রতিষ্ঠান কি পাবে, আমি তিনটা জিনিস উল্লেখ করে দিয়েছি। এখানে দেখেন, সাধারণত ক্যারিয়ার অবজেক্টিভ লেখার ক্ষেত্রে কখনোই ক্যারিয়ার অবজেক্টিভ খুব বড় লেখা উচিত না, এবং একটি নির্দিষ্ট এবং বাস্তবসম্মত লেখা উচিত। নির্দিষ্ট এবং বাস্তবসম্মত বলতে কি বোঝাচ্ছে, আমি এন্ট্রি লেভেলে এখন ঢুকতে যাচ্ছি, এখন আমি যদি ক্যারিয়ার অবজেক্টিভের ভিতর লিখে আমি 3 বছরের ভিতরেই কোম্পানির এমডি হয়ে যেতে চাচ্ছি, এটা তো কোনো বাস্তবসম্মত কথা না, তাই না? এই জাতীয় আকাশ কুসুম কল্পনার কথা লেখা যাবে না। যেটা রিয়েলিস্টিক, যেটা স্পেসিফিক, সেই জিনিসটার কথা আমাদের সিভিতে উল্লেখ করতে হবে। পরবর্তী স্লাইডে যাই। আমাদের ক্যারিয়ার অবজেক্টিভের পরে সিভিতে সাধারণত যে জিনিসটা আসে সেটা হলো আমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমরা সিভি রাইটিংটা যেহেতু ফ্রেশারদের জন্য করে থাকি, সাধারণত এখানে যারা আছে সবাই ফ্রেশার, আমরা কয়েকজন শিক্ষকরা বাদে। সিভি রাইটিং এর ক্ষেত্রে তাই, মানে ফ্রেশারদের জন্য সিভি রাইটিং এর ক্ষেত্রে তাই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু ফ্রেশার আমরা, এই ফ্রেশারদের আসলে মানে চাকরির অভিজ্ঞতা কিন্তু নাই, প্রফেশনাল এক্সপিরিয়েন্স না থাকার সম্ভাবনাই বেশি। ফলে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশনটাই তাদের জন্য, তাদের ক্ষেত্রে মূল রোল প্লে করে। এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে আসলে কি বোঝাচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে আমি কোথায় কোথায় পড়াশোনা করছি, কি কি ডিগ্রি অর্জন করছি, আমার রেজাল্ট কেমন, আমার এই ডিগ্রিগুলি কমপ্লিট করতে সময় কেমন লাগছে, আমি কত সালে কোন ডিগ্রি কমপ্লিট করছি, আমার যদি এই সমস্ত পড়াশোনার ক্ষেত্রে মেধা তালিকায় কোনো স্থান থাকে বা বিশেষ কোনো সম্মাননা থাকে বা অনার্স রেজাল্ট থাকে বা অনেক হাই সিজিপিএ থাকে, এই বিশেষ বিষয়গুলি আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিতরে উল্লেখ করতে পারি। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যখন আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করব। ধরো সাপোজ একজন ডিপ্লোমা পাশ করে গেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তার কমপ্লিট করছে, তার আগে সে এসএসসি কমপ্লিট করছে, তার আগে সে জেএসসি কমপ্লিট করছে। লেখার সময় আমি রিভার্স অর্ডারে লিখবো। রিভার্স অর্ডারে লেখা মানে কি, তুমি লাস্টে যে ডিগ্রিটা কমপ্লিট করছো সেই ডিগ্রিটা আগে লিখবো। মানে এরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি, তারপরে লিখবো কোন প্রতিষ্ঠান থেকে আমি এটা কমপ্লিট করছি, প্রতিষ্ঠানের নাম ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কত সালে আমার এই ডিগ্রি অ্যাওয়ার্ড করা হয়েছে, পাসিং ইয়ার ধরেন 2026। তারপরে আমার এই সময় সিজিপিএ কত ছিল, আমি টোটাল ওভারঅল সিজিপিএ কত নিয়ে বেরোচ্ছি, 3.60 ধরলাম, একটা মডারেট সিজিপিএ। মেধা তালিকাতে যদি কোনো স্থান থাকে বা কোনো বিশেষ সম্মাননা থাকে বা যদি কোনো অনার্স রেজাল্ট থাকে বা কোনো বৃত্তি থাকে আমার, আমি এই বিষয়গুলো এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিতরে অ্যাড করতে পারি। এটা আমার প্রোফাইলের স্ট্রেংথ প্রকাশ করে। এখন দেখা যায় কি, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্টুডেন্টই আছে তাদের সিজিপিএ হয়তো অতটা ভালো না, সেই ক্ষেত্রে সিজিপিএ উল্লেখ না করেও আমরা সিভিটা তৈরি করতে পারি। আবার দেখা যাবে কি, অনেক সময় দেখা গেল এই সিভিটা আমি কোন একটা পাওয়ার প্ল্যান্টে ড্রপ করতেছি, তখন সাপোজ ধরে কোন একটা বেসরকারি পাওয়ার প্ল্যান্ট, রংপুরের দিকে কনফিডেন্স পাওয়ার প্ল্যান্ট ছিল বা সামিট গ্রুপ, এরকম কোন একটা পাওয়ার প্ল্যান্টে আমি ড্রপ করতেছি। এখন তারা সেই ক্ষেত্রে আশা করে তাদের যে কাজটায় আমি যাচ্ছি সেই রিলেটেড কোর্স গুলি ছেলেটা জানে কিনা। যেমন তুমি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেক্টরে যদি কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিতরে আমার গুরুত্বপূর্ণ কোর্সের কথা উল্লেখ করে দিতে পারি, আমি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের কোর্স করছি। আবার আমি কোনো ধরো একটা কোম্পানিতে কাজ করতে যাচ্ছি, প্রাণ আরএফএল বা ওয়ালটনে, সেখানে আমাদের অটোমেশন এন্ড পিএলসির বিষয় আছে, আমি এই কথাটা উল্লেখ করতে পারি, আমাদের 7 সেমিস্টারে অটোমেশন এন্ড পিএলসির একটা কোর্স ছিল, এই কোর্সটা আমরা করছি। এটার ফলে বোঝা যাবে যে আমি আমার কর্মক্ষেত্রে যে কাজটা করতে যাচ্ছি সেটা আমার পড়াশোনার সাথে সম্পর্কিত, সাংঘর্ষিক না। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে, কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কাজের অভিজ্ঞতা বলতে আসলে কি বোঝায়, কাজের অভিজ্ঞতা বলতে বোঝাচ্ছে আমি যদি পূর্বে কোথাও চাকরি করে থাকি সেই বিষয়টা। এখন যেহেতু বেশিরভাগ মানুষই এখানে ফ্রেশার, কাজের অভিজ্ঞতা থাকার সম্ভাবনাটা কম। কিন্তু যারা চাকরি করতেছে, যারা যেমন আমি আমার কথা যদি বলতে পারি, আমি এর আগে চাকরি করে আসছি, ফলে আমি আমার এই কাজের অভিজ্ঞতার ভিতরে আমি পূর্বে যেখানে চাকরি করছি সেই
প্রতিষ্ঠানের কথা উল্লেখ করব, আমি সেই প্রতিষ্ঠানে কি পদে চাকরি করতাম সেটা উল্লেখ করব, আমি কতদিন চাকরি করছি সেটা উল্লেখ করব, এবং কাজের বিবরণও আমি আমার দায়িত্ব কি ছিল সেখানে। যেমন আমি একটা জায়গায় পড়াতাম, সেখানে আমি কি কোর্স পড়াতাম, পড়ানোর পাশাপাশি আমার কি দায়িত্ব ছিল, আমি কি কি ল্যাব নিতাম, এইরকম আমার কাজের একটা বিস্তারিত বিবরণ আমি বুলেট পয়েন্ট আকারে তুলে ধরবো। এখন এইখানে ফ্রেশারদের জন্য যে বিষয়টা হয়, ফ্রেশারদের ক্ষেত্রে আসলে তার পূর্বের কাজের অভিজ্ঞতা থাকে না, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না। প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি না থাকে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের অষ্টম সেমিস্টারে কিন্তু আমাদের একটা ইন্ডাস্ট্রি ভিজিট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ব্যবস্থা থাকে। আমরা যতদিনই করি না কেন সেটাকে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে চাইলে অ্যাড করতে পারি। আমি যে কোম্পানিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ছিলাম, আমি সেই কোম্পানির নাম উল্লেখ করব, এবং কতদিন সেখানে ছিলাম অ্যাটাচমেন্টে, আমি সেই টাইম ফ্রেমটা উল্লেখ করব। উল্লেখ করার পাশাপাশি আমি যেখানে ছিলাম সেখানে আমি আসলে কি শিখছি এবং কি করেছি সেই বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি, আমি ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলাম এবিসি নামে একটা কোম্পানিতে ফর 3 মান্থস। আমি সেখানে পাইথন ব্যবহার করে ডাটা বিশ্লেষণ করেছি, ইলেকট্রিক্যাল মেশিনারিজ মেইনটেনেন্স এর কাজ করেছি, এবং রিপোর্ট প্রস্তুতের কাজ করেছি। এখানে একজন ফ্রেশার তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় যা যা করে থাকবে সেই বিষয়গুলি বুলেট পয়েন্ট আকারে সংক্ষিপ্তভাবে তুলে ধরবে। এখানে একটা গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় হলো, শুধু আমি কোথায় গিয়েছি এবং কতদিন থাকছি অ্যাটাচমেন্টে, এইটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আমি সেখানে কি দায়িত্ব পালন করছি, এবং দায়িত্ব পালন করার ফলে আমার অর্জনটা কি, আমি সেখান থেকে কি অর্জন করছি। আমার অর্জনগুলি আমি পরিষ্কারভাবে বিভিন্ন অ্যাকশন ভার্বের ভিতরে ডিজাইন, অ্যানালাইজ, এই জাতীয় অ্যাকশন ভার্বের ভিতরে মাধ্যমে তুলে ধরবো। যেমন আমি রিপোর্ট প্রস্তুত করছি, ধরো সামথিং কিছুর একটা, আই প্রডিউসড রিপোর্ট অন দিস ম্যাটার। ইলেকট্রিক্যাল ডিভাইসের মেইনটেনেন্সে আমি ছিলাম, আই মেইনটেইন পিএলসি মেশিনারিজ অ্যান্ড স্ক্যাডা সিস্টেমস ইন কনফিডেন্স পাওয়ার প্ল্যান্ট। এইভাবে বুলেট পয়েন্ট আকারে আমার বিষয়গুলো সব উল্লেখ করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কারো যদি বুঝতে সমস্যা হয়, ইউ আর ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন্স। তোমার কোনো কিছু বুঝতে সমস্যা হলে কোশ্চেন করতে পারো। পরবর্তী স্লাইডে যাচ্ছে আমি। আচ্ছা, এরপরে আমাদের থাকবে কি দক্ষতা বা স্কিলস। এখানে আসলে কি, এটা হলো নিজের সক্ষমতা দেখানোর জায়গা। সাধারণত স্কিল দুই রকমের হয়, একটা হলো টেকনিক্যাল স্কিল আর একটা হলো সফট স্কিল। টেকনিক্যাল স্কিল বলতে বোঝাচ্ছে কি, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার যে স্কিল সেট গুলি আমি অর্জন করছি এই 4 বছর পড়াশোনায়, সেইগুলো। যেমন একজন মানুষ যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে তার কিন্তু স্বাভাবিকভাবে সার্কিট ডিজাইন এবং সিমুলেশন এই জিনিসটা পারা উচিত। পাশাপাশি মোটর কন্ট্রোলিং তার জানা উচিত। তার সে যেহেতু প্রোগ্রামিং এর কোর্স করছে, তাহলে তার কি সি সি প্লাস প্লাস এই বিষয়গুলো সম্বন্ধে অল্প হলেও তার ধারণা থাকা উচিত। প্লাস আমরা তো পিএলসি পড়াচ্ছি, পিএলসি প্রোগ্রামিং, তাছাড়া আমাদের মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং, এগুলো কিন্তু আমরা শিখি। আমরা আমাদের এই টেকনিক্যাল স্কিল গুলি এইখানে উল্লেখ করবো। তাছাড়া কারো যদি হাউস ওয়ারিং এর অভিজ্ঞতা থাকে, কারো যদি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইন অটোক্যাড এর অভিজ্ঞতা থাকে, আমরা এই টেকনিক্যাল স্কিল গুলি আমরা এখানে উল্লেখ করব। পাশাপাশি আছে কি আমাদের সফট স্কিল। সফট স্কিল বলতে কেমন? সফট স্কিল বলতে কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, এই জাতীয় জিনিসগুলি। কেউ একটা ধরো টিমে কাজ করতেছে, একটা প্রজেক্ট করছে, সে সেই প্রজেক্টে টিম লিডার হিসেবে কাজ করছে, সেই সফট স্কিলটা উল্লেখ করতে পারে। সে কোনো এক জায়গায় ডিবেট করছে এবং ডিবেট করে সে ধরো জিতে আসছে সেখান থেকে, সেইটাও তার একটা কমিউনিকেশন স্কিল, এইখানে সে কমিউনিকেশন স্কিলটা উল্লেখ করতে পারে। তাছাড়া তার বিভিন্ন কম্পিটিশনে সে ফার্স্ট প্রাইজ পেয়েছে। সে ধরো আমাদের যে ইলেকট্রিক্যাল ফেস্ট হচ্ছে সেখানে সে কুইজ বা অন্যান্য যে প্রতিযোগিতাগুলি আছে সেখানে সে একটা পজিশন হোল্ড করতেছে। ফলে এটা দ্বারা আমরা বুঝতে পারি কি তার প্রবলেম সলভিং স্কিল আছে। সেই প্রবলেম সলভিং স্কিলের কথাও সে তার সফট স্কিল এই পয়েন্টের ভিতরে উল্লেখ করতে পারে। এখানে একটা চোখে রাখার মতো বিষয় হলো, যেই স্কিলগুলি আসলে চাকরির সাথে রেলেভেন্ট সেই স্কিলগুলোকে আসলে হাইলাইট করা উচিত। যেমন একটা মানুষের সাপোজ আমরা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইন অটোক্যাড, মানে ইলেকট্রিক্যাল ডিজাইন ইন অটোক্যাড এর অভিজ্ঞতা আছে, সে অটোক্যাডে কাজ করতে পারে, কিন্তু সে যেখানে যাচ্ছে সেটা একটা মেইনটেনেন্স এর কাজে যাচ্ছে। তার কখনোই সিভির উপরে এই ইলেকট্রিক্যাল ডিজাইন ইন অটোক্যাড রাখা উচিত না। তার সে যে জবের জন্য যাচ্ছে সেই জবের সাথে রেলেভেন্ট যে স্কিল গুলো আছে সেইগুলো উপরে রাখা উচিত।
তার নিচের দিকে যে স্কিলগুলো একটু কম ইম্পর্টেন্ট, জবের সাথে রেলেভেন্ট কম, সম্পর্কিত কম, সেই স্কিলগুলি রাখা উচিত। এবং কখনোই মিথ্যা কথা বলা উচিত না। তুমি কমিউনিকেশন স্কিলের ভিতরে লিখলা আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, কিন্তু দেখা গেল তুমি ইংরেজিতে দুইটা লাইনও শুদ্ধভাবে বলতে পারছো না, বা তোমাকে বললো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ, এখন দেখা যাচ্ছে তুমি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই জিনিসটা তুমি পরিষ্কারভাবে বলতে পারছো না, নিজের সম্পর্কে গুছিয়ে 2 মিনিট কথা বলতে পারছো না। সেই ক্ষেত্রে কখনোই এমন কিছু লেখা উচিত না যেটা তুমি আসলে পারো না। যে জিনিস তুমি ডিফেন্ড করতে পারবা, যে জিনিস তুমি বুঝিয়ে বলতে পারবা, সেই জিনিসগুলোই আসলে তুলে ধরা উচিত। আচ্ছা, তারপরে আমাদের যে পয়েন্টটা আমরা সিভিতে উল্লেখ করব সেটা হলো প্রজেক্ট বা রিসার্চ। আমাদের প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছে? আমাদের এখানে দেখো, আমাদের যে প্রতিযোগিতা হচ্ছে সেখানে কিন্তু প্রজেক্ট শোকেস আছে, তাই না? অনেকে মোটর কন্ট্রোলিং এর কাজ করতেছে, অনেকে আইওটি বেসড ডিভাইস বানাচ্ছে, অনেকে স্ট্রিট লাইটিং করতেছে, অনেকে ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কারেন্ট উৎপাদনের ব্যবস্থা করতেছে। এগুলো সবই কিন্তু আমাদের প্রজেক্ট, তাই না? এই প্রজেক্ট তুমি কি কি করছো একটা তুমি লিস্ট আকারে তোমার সিভিতে উল্লেখ করতে পারো। যে প্রজেক্টগুলি তোমার চাকরির সাথে বেশি রেলেভেন্ট সেই প্রজেক্টগুলির নাম উপরে দিবা, যে প্রজেক্টগুলি একটু কম রিলেভেন্ট সেগুলো একটু নিচে দিবা। এবং যে প্রজেক্টটা, এবং প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আজকে তোমাদের প্রজেক্ট যখন দেখতে গেছিলাম, প্রজেক্টে কিন্তু একটা টাইটেল থাকে, বলছিলাম প্রজেক্টের একটা সুন্দর নাম দিতে হয়, সেই প্রজেক্টের নামটা উল্লেখ করতে হবে। প্রজেক্টটা যে প্রজেক্টের যে তুমি নামটা দিছো, নামটা মিনিংফুল হতে হবে। মিনিংফুল বলতে কি, তুমি এমন একটা নাম দিছো যে ওই নাম পড়ে আর যারা সিভি পড়তেছে বুঝতে পারতেছে না। নামটা এমন দিতে হবে যেটা সহজে বোধগম্য হয়। পাশাপাশি তুমি যে প্রজেক্টটা করছো সেই প্রজেক্টে তুমি কি কি টুলস ব্যবহার করছো। একটা প্রজেক্ট কিন্তু অনেক গ্রুপ মেম্বার মিলে করে, তাই না? দেখা যায় কি একাধিক মেম্বার আছে। তোমার ওই প্রজেক্টে কন্ট্রিবিউশন কি, তুমি কি করছো ওই প্রজেক্টে, সেই কথাটা অল্প কথায় উল্লেখ করতে হবে। এবং এই প্রজেক্টটা করার মাধ্যমে তুমি কি জানতে পারছো এবং তোমার নিজের কি ডেভেলপমেন্ট হয়েছে, এই বিষয়টাও আমরা কি অল্প কথায় উল্লেখ করার চেষ্টা করবো। এটা 2-3টা সেন্টেন্সের ভিতরে লিখে ফেলা যাবে, ঠিক আছে? তাছাড়া যদি তোমার কোনো প্রতিষ্ঠানের সাথে বা নিজ উদ্যোগে যদি নির্ভরযোগ্য কোনো গবেষণা প্রবন্ধ থাকে এবং সেটা যদি প্রকাশিত হয়, তাহলে সেটা যদি তুমি সিভিতে উল্লেখ করো তাহলে সেটা খুবই ইতিবাচক ভাবে দেখা হয়, বিশেষত শিক্ষকতার ক্ষেত্রে। তাছাড়া যারা বাইরে যাওয়ার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রেও এটা দেখা মানে খুবই ভালো একটা পজিটিভ পয়েন্ট হিসেবে অ্যাড হয়, কিন্তু আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে এই সুযোগটা আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে কম। যদি কারো থাকে তাহলে সেটা খুবই ভালো, এটা খুবই ইতিবাচক ভাবে দেখা হয়। তারপরে সার্টিফিকেট অ্যান্ড ট্রেনিং। আমরা কিন্তু বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করে থাকি। যেমন আমরা যে এই ইলেকট্রিক্যাল ফেস্টটা আয়োজন করছি, এই ফেস্টটা তোমরা গুরুত্ব কতটা বুঝতে পারতেছো না হয়তো। আমরা এইখানে দেখো একটা ফেস্টে অংশগ্রহণ করার মাধ্যমে তোমাদের প্রজেক্টও হয়ে যাচ্ছে, আমাদের টেকনিক্যাল স্কিলও আসতেছে, প্রবলেম সলভিং স্কিলও আসছে, আবার তুমি কিন্তু একটা সার্টিফিকেটও পাচ্ছ। ফলে একটা ফেস্টের মাধ্যমে আসলে তুমি তোমার সিভি 3-4টা বিষয় কভার করতে পারতেছো। এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমি আজিজুল স্যারকে ধন্যবাদ জানাবো এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আসলে তোমাদের ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই সহায়ক একটা ভূমিকা পালন করবে, যারা এই ফেস্টটা নিজের জন্য ভালোভাবে কাজে লাগাইতে পারছো। তাছাড়াও আচ্ছা দেখো, এই আমাদের এই ফেস্টের সাথে সাথে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবে তাদের তো প্রোভাইড করা হবেই, পাশাপাশি যারা পার্টিসিপেট করতেছে তাদেরও কিন্তু একটা পার্টিসিপেটরি সার্টিফিকেট বা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন এই জাতীয় কিছু একটা প্রোভাইড করা হবে। এর মাধ্যমে তুমি যে আসলে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এবং সার্টিফিকেশনে অংশগ্রহণ করো, এটার একটা প্রমাণ থাকলো। তাছাড়াও কিছু কিছু জিনিস আসলে নিজ উদ্যোগেও করার আছে, প্রতিষ্ঠান কিন্তু সব শিখাই দিতে পারে না। এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন কোর্সেরা আছে, ইউডেমি আছে। আমরা এখানে কি করতে পারি, বিভিন্ন অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারি। যেমন হয়তো তোমাদের সি শেখানো হয়েছে প্রোগ্রামিং এ, তোমরা পাইথনটা একটা ইউডেমির কোর্স বা কোর্সের একটা কোর্স করতে পারো। তোমরা যদি কোর্স করো তাহলে যে কোর্সটা করলা সেটা যদি ফ্রি কোর্স হয়, দেখা যায় অনেক সময় তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করে না। কিছু পেইড কোর্স আছে অল্প খরচ করে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বাংলাদেশেও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওস্তাদ, তারপরে অন্যান্য আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্ম গুলোতে তোমরা যদি করো ওরা কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করে। তোমরা যদি এই সার্টিফিকেটটাও তোমাদের মানে সিভিতে তোমরা অ্যাড করতে পারো, বলতে পারো আমরা এই কোর্সের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, এই কোর্সটা
কোর্সেরা বা ইউডেমি বা বাংলাদেশে কোনো একটা প্ল্যাটফর্মে প্রোভাইড করা হয়েছে, এবং এটার কোর্সটার সময়কাল ছিল সাপোজ 2 সপ্তাহ বা 1 মাস। আমাদের আমরা যখন যখন সিভি লিখবো, আমাদের সিভি লেখার সময় উই হ্যাভ টু বি ভেরি ভেরি স্পেসিফিক। আমাদের কোর্সের নাম উল্লেখ করতে হবে, কোন প্ল্যাটফর্মে কোর্সটা করতেছি সেটা উল্লেখ করতে হবে, এবং আমার এই কোর্সের যে সময়কাল, কতদিন আমি এই কোর্সটা ছিল সেই কোর্সের সময়কালটাকেও উল্লেখ করতে হবে, ডিউরেশনকে উল্লেখ করতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে দেখাইছি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইউজিং অটোক্যাড। আসলে এখানে কি ইলেকট্রিক্যাল আমাদের হাউস ওয়ারিং এর যে ডিজাইন গুলি আছে অটোক্যাড ইউজ করে করা যায়। এটার উপরে যদি কারো একটা ট্রেনিং থাকে এবং তার যদি সার্টিফিকেশন থাকে, এই সার্টিফিকেটের কথা এবং ট্রেনিং প্রোগ্রামিং এর কথা সে তার সিভিতে উল্লেখ করতে পারে। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই চোখে রাখতে হবে, না, মনে রাখতে হবে, সেটা হলো আমরা কখনো অসৎ হব না। যে কোর্স আমি করি নাই, যে বিষয় সম্বন্ধে আমার ধারণা নাই, আমি সেই জিনিস কখনোই আন্দাজে লিখে দিব না। যে বিষয়গুলি প্রাসঙ্গিক, যে বিষয়গুলি আমি জানি, যে বিষয়গুলি আমার ওই চাকরির সাথে রেলেভেন্ট, ওই চাকরির সাথে সম্পর্কিত, আমরা সেই বিষয়গুলি কি উল্লেখ করব। আচ্ছা, সহপাঠ্য কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সহপাঠ্য কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে বোঝায় আমরা আমাদের কারিকুলামের সাথে সাথে বা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে সাথে, কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমার পড়াশোনা, ক্লাস টেস্ট, মিড টার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ল্যাব, এগুলো এইগুলোর সাথে সাথে, প্র্যাকটিক্যালের সাথে সাথে আমরা আরো আনুষঙ্গিক যে কাজগুলো করে থাকি, সেটা হতে পারে ক্রীড়া প্রতিযোগিতা, সেটা হতে পারে কোনো একটা ক্লাবের অ্যাক্টিভিটিস, সেটা হতে পারে কোনো একটা নেতৃত্ব দেওয়ার গুণাবলী, লিডারশিপ কোয়ালিটি হতে পারে। লিডারশিপ কোয়ালিটি কেমন, কেউ ক্লাস ক্যাপ্টেন, কেউ কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট, এরকম জিনিস। নেতৃত্ব বা লিডারশিপ বলতে, প্রতিযোগিতা বলতে তুমি কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, প্রতিযোগিতা অংশগ্রহণ করে তুমি ফার্স্ট প্রাইজ পাইছো বা সেকেন্ড প্রাইজ পাইছো বা থার্ড প্রাইজ পাইছো, বা প্রতিযোগিতা অংশগ্রহণ করে তুমি একটা ভালো পজিশন হোল্ড করছো, সেই বিষয়। তোমার ক্লাবে তোমার কোনো একটা পজিশন আছে বা ক্লাবে কোনো একটা নির্দিষ্ট কাজের সাথে তুমি জড়িত ছিলা। যেমন ধরো কোন একটা বই পড়ার ক্লাব আছে, সেই বই পড়ার ক্লাবে তুমি তোমার এই 4 বছরে হয়তো 100 বই পড়ছো, তুমি এই কথা উল্লেখ করতে পারো। এই বিষয়গুলো আমরা আমাদের কি সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ভিতরে তুলে ধরতে পারি। নেতৃত্বমূলক কাজ বা লিডারশিপ কোয়ালিটির যে কাজগুলো আছে, ক্লাস ক্যাপ্টেন, ক্লাবের প্রেসিডেন্ট, এই জাতীয় বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হয় সাধারণত সিভিতে। পাশাপাশি এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, আমি আনপ্রফেশনাল কোনো কিছু এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ভিতরে লেখা যাবে না। তুমি ধরো সাপোজ এই 4 বছরে পড়াশোনা না করে 1000 সিনেমা দেখছো, এখন তুমি যদি ভিতরে লেখো ওয়াচিং মুভিজ, এটা কিন্তু আসলে তোমার কোনো ভ্যালু অ্যাড করবে না, উল্টা খারাপ ভাবে দেখবে। কারণ তোমার চাকরির সাথে এই সিনেমা দেখার বা মুভি দেখার তেমন কোনো আসলে সম্পর্ক নাই। ঠিক আছে। আবার তুমি যদি বলো গার্ডেনিং, গার্ডেনিং কিন্তু তোমার পাওয়ার প্ল্যান্টে কাজ করার ক্ষেত্রে আসলে খুব বেশি রেলেভেন্ট কিছু না, তোমার কিন্তু ভ্যালু অ্যাড করবে না। এই জাতীয় জিনিস অ্যাড না করে, যে জিনিসগুলি তোমার কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত এবং তোমার সম্পর্কে একটা ভালো ভাইব দেয়, এই জাতীয় জিনিসগুলি অ্যাড করাটা বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে। আচ্ছা, সবার শেষে সিভিতে যেটা থাকে সেটা হলো রেফারেন্স। রেফারেন্স বলতে আমি কি বোঝাচ্ছি? রেফারেন্স বলতে বোঝাচ্ছি এমন একজন বা দুইজন মানুষ যে তোমাকে খুবই ভালোভাবে চিনে। তোমার কেউ যদি তার কাছে তোমার সম্বন্ধে খবর নেয়, লিস্ট সে যেন তোমার সম্পর্কে ভালো কিছু বলে, খারাপ কিছু যাতে না বলে। হ্যাঁ, এরকম কে হতে পারে? সাধারণত এই যে মানুষটা তোমার সম্বন্ধে এরকম বলতে পারে তাকেই বলা হয় রেফারি। আর এই রেফারির নামটা থাকে রেফারেন্স সেকশনের ভিতরে। এখন রেফারি কে হতে পারে? তোমার সম্বন্ধে সব থেকে ভালো জানে কে? তোমার বাবা মা, ভাই বোন। কিন্তু এই রেফারেন্সের ভিতরে তোমার বাবা মা, ভাই বোন, বন্ধু, এই জাতীয় জিনিসপত্র দেওয়া একদমই যাবে না। তোমার ব্লাড রিলেটেড কাউকে কোনোভাবে ইনভলভ করা যাবে না। তুমি কি কাকে কাকে ইনভলভ করতে পারো? তুমি যেহেতু ফ্রেশার, তুমি তোমার একজন শিক্ষককে ইনভলভ করতে পারো, তোমাদের ডিপার্টমেন্টাল হেড কে ইনভলভ করতে পারো। রেফারেন্স হিসেবে তুমি ধরো সাপোজ আজিজুল স্যারের নাম দিলা। আজিজুল স্যারের নাম উল্লেখ করার পরে তার পদবি কি, তিনি কোন ডিপার্টমেন্টের আছেন, কোন প্রতিষ্ঠানে আছেন, তার সাথে যোগাযোগ করার জন্য তার ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, এই বিষয়গুলি উল্লেখ করে দিতে হবে। তুমি ধরো সিভিটা ড্রপ করলা, তুমি যে আসলে একটা ভ্যালিড ক্যান্ডিডেট, তুমি যে আসলে ফ্রড না, এটা ওরা যদি মানে ভ্যারিফাই করতে চায় তাহলে কি করবে?
তাহলে তুমি যে রেফারেন্স দিলে সেই রেফারেন্স যে ব্যক্তি, সে রেফারিকে ফোন দিবে। ফোন দিয়ে তোমার সম্পর্কে একটু খবর নেবে, শুনবে আপনি চিনেন কিনা, আপনাদের প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে কিনা। সাধারণত ফ্রেশারদের ক্ষেত্রে আহ যে ডিপার্টমেন্টাল হেড বা তোমার সাথে যে স্যারের ভালো সম্পর্ক আছে তাদের কথা উল্লেখ করা হয়। আবার তুমি যখন চাকরিতে যাবা তখন দেখা যায় কি, তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বা তোমার কন্ট্রোলিং অথরিটি যে আছে বা তোমার এসিআর যে যে অফিসার লেখে তার নাম উল্লেখ করা হয়। ঠিক আছে। এখন বিষয়টা কি, তুমি যখন রেফারেন্স দিবা, রেফারেন্স দেওয়ার সময় যাকে তুমি রেফারি হিসেবে উল্লেখ করতেছো তার কাছ থেকে অবশ্যই অবশ্যই আগে তোমার অনুমতি নিতে হবে। ধরো তুমি সিভি তো জমা দিতেছ, তোমার কথা ধরো স্যারের ধরো জানা ছিল আগে একটা সময়, কিন্তু স্যারের সাথে তোমার অনেকদিন যোগাযোগ নাই, তুমি ধরো অন্য কোনো জায়গায় আছো, তুমি স্যারের নাম তোমার সিভিতে দিয়ে এক জায়গায় ধরো তুমি সিভিটা পাঠাই দিলা। পরে যখন ফোন দিল স্যারকে, তখন আর স্যারের তো তোমার কথা মনে নাই, তখন স্যার বলে দিল না এই ছেলেকে তো আমি চিনি না। তখন এটা তোমার উপরে খুবই একটা নেগেটিভ ধারণা তৈরি করবে। সেই জন্য তুমি যখন কোথাও সিভি ড্রপ করবা তখন তুমি যাকে রেফারি হিসেবে উল্লেখ করতে যাচ্ছ তার সাথে আগে একটু ফোন দিয়ে কথা বলো, বলে একটু রিকোয়েস্ট করো, স্যার আপনাকে আমি রেফারি হিসেবে দিতে যাচ্ছি, আপনার একটু অনুমতি কামনা করতেছি। এটা সাধারণত স্যাররা না করে না, স্যারদের কাছে অনুমতি চাইলেই পাওয়া যায়। কোনো কারণে যদি আহ তাড়াহুড়োর কারণে বা অন্য কোনো কারণে যদি স্বল্প সময়ের ভিতর রেফারেন্স ম্যানেজ না করা যায়, তাহলে তুমি এটা সিভিতে উল্লেখ করে দিতে পারো, রেফারেন্স অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট। মানে তোমার কাছে যদি শুনে তখন তুমি তোমার কোনো পরিচিত লোককে রেফারেন্স হিসেবে দেখাই দিবা। কিন্তু যেটা বেস্ট প্র্যাকটিস সেটা হলো দুইজনকে অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট না মানে দুইজন শিক্ষককে তুমি রেফারেন্স হিসেবে রেফারি হিসেবে রাখবা। ঠিক আছে। এইগুলোই ছিল আসলে মূলত একটা সিভিতে কি কি থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন সিভি পাঠানোর ক্ষেত্রে কিছু সতর্কতার বিষয় আছে। সাধারণত সিভি আমরা যখন লিখি, সিভিটা সাধারণত ইংরেজিতে লিখতে হয়, সিভি কখনোই বাংলাতে লেখে না। ঠিক আছে। সিভিটা আমাদের সব সময় কি ইংরেজিতে লিখতে হবে। দ্বিতীয় কথা, সিভিটা আমরা যখন পাঠাই, এখন তো আধুনিক যুগ, আর দেখা যায় সিভিটা কেউ হাতে করে নিয়ে যায় আসলে কারো কাছে জমা দিচ্ছে না, সিভিটা আমরা কি করি, মেইল করি। যদি আমরা সিভিটা মেইল করতে চাই তাহলে দেখা যাবে কি, অনেকেই দেখা যাবে আমি সিভিটা ওয়ার্ডে লিখছি, ওয়ার্ডে লেখার পরে আমি সিভিটা মেইল করে পাঠাই দিছি। এখন সিভিটা যদি আমি মেইল করে পাঠাই দিই ওয়ার্ড ফরম্যাটে, দেখো তুমি সাপোজ লিখছিলা ওয়ার্ড ধরো লেখছো তুমি 2000, মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 লেখছো, কিন্তু যিনি এই ওয়ার্ড ফাইলটা খুলছে তিনি ধরো ওয়ার্ড 2007 ধরো খুলছে, ফাইলটা ওপেন করছে, দেখা যাবে তুমি যেভাবে সিভিটা রেডি করে পাঠাইছো সেই সিভিটা ওই কম্পিউটারে যাওয়ার পরে পুরোপুরি ধরো অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে, তুমি যেভাবে ছবি দিছিল সেটা ডানে বামে সরে গেছে, তোমার লেখাগুলি ফন্ট ধরো সব মিলতেছে না। ফলে আমরা সিভিটা কখনোই ওয়ার্ড ফরম্যাটে পাঠাবো না। আমরা সিভিটা পাঠানোর আগে সিভিটাকে যদি ওয়ার্ড ফরম্যাট থেকে আমরা কি করব, পিডিএফ ফরম্যাটে কনভার্ট করব। পিডিএফ ফরম্যাটে কনভার্ট করার পরে আমরা সিভিটা সেন্ড করব। সিভিটা যখন আমরা সেন্ড করবো, আমরা একটা ইমেলের মাধ্যমে সেন্ড করব। ইমেলে আমাদের অবশ্যই একটা সাবজেক্ট উল্লেখ করতে হবে। সাবজেক্ট উল্লেখ করা বলতে কি বোঝাচ্ছি, সাবজেক্ট বলতেছো তুমি সিভিটা যে কারণে লিখতেছো, বলবা রিকোয়েস্ট ফর এ সিভি ফর দ্য পার্সপেক্টিভ পজিশন অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এভাবে তুমি উল্লেখ করে দাও যদি, তাহলে বুঝতে পারলো না সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এই পোস্টের জন্য এই ছেলেটা এই সিভি ড্রপ করতেছে। কিন্তু দেখা যাবে কি, তুমি যদি অনেক সময় সাবজেক্ট উল্লেখ না করো তাহলে ইমেল, তুমি যে ইমেলটা পাঠাইছো সেই ইমেলটা আসলে ওনার ইনবক্সে না যে স্প্যামে চলে গেছে, ফলে ওই ইমেলটা উনি আর কখনোই খুলে দেখবে না। ফলে তুমি যতই এইভাবে করে ইমেল পাঠাও না কেন সেই ইমেলটা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারতেছে না। ফলে ইমেল পাঠানোর সময় অবশ্যই তোমার একটা প্রপার সাবজেক্ট ইউজ করতে হবে। আচ্ছা, ইমেল পাঠানোর ক্ষেত্রে সে আগের কথায় এমন কোনো অপেশাদারিত্বমূলক ইমেল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না, যেমন ব্যাড বয় রফিক, গুড বয় কামাল, এই জাতীয় ইউজ করা যাবে না। তোমার নাম যেটা আছে নাম দিয়ে একটা সুন্দর ইমেল অ্যাড্রেস তৈরি করবা, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি মেইল করবা। এবং মেইলটা করার ক্ষেত্রে কিন্তু তোমার একটা কভার লেটার লেখা লাগে অনেক সময়। কভার লেটার বলতে কি, মানে অনারেবল স্যার বা গ্রেটিংস, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন ইউর রিনাউন্ড ইনস্টিটিউশন, এইভাবে তোমার নিজের পরিচয় দিয়ে তুমি কোন পদে অ্যাপ্লাই করতে চাচ্ছ এরকম প্রপার স্যালুটেশন এন্ড প্রপার ফর্মালিটি মেনটেন করে একটা ইমেল করা লাগে। এই ইমেল করার ক্ষেত্রেও তোমার খেয়াল রাখতে হবে
ইমেলটার ভাষা ঠিক আছে কিনা, তুমি ইংরেজিতে লিখতেছো, ইংরেজি গ্রামার অ্যান্ড স্পেলিং ঠিক আছে কিনা। এই সমস্ত ক্ষেত্রে আমাদের কিন্তু এখন অনেক অনলাইন টুল আছে। আমরা চাইলে চ্যাট জিপিটি দিয়ে আমরা যেটা লিখছি সেটা ঠিক আছে কিনা চেক করে নিতে পারি। চেক করে নেওয়ার পরে যদি আমার আরো কিছু দরকার হয়, সেটা আমরা চ্যাট জিপিটি বা ক্লড, মানে চ্যাট জিপিটি বা জেমিনি বা ডিপসিক কারো মানে এই সমস্ত অ্যাপ, মানে এআই বেসড প্ল্যাটফর্ম গুলো থেকে সাহায্য নিয়ে আমরা একটা সুন্দর পেশাদারিত্বমূলক ইমেল কোড লিখবো, যেটা ইমেলে আবার আমার যথাযথ সাবজেক্ট উল্লেখ থাকবে, এবং সিভিটাকে আমরা কি করব, পিডিএফ ফরম্যাটে নিব, তারপরে সেন্ড করব। কথা বুঝাইতে পারলাম? আচ্ছা দেখো, সিভি লেখার ক্ষেত্রে অলওয়েজ ফলো দ্য রুল অফ স্মার্ট। তোমরা একটা রুল ফলো করবা। এখানে একটা শব্দ লিখছি আমরা, স্মার্ট। স্মার্টের আসলে প্রতিটা লেটার আমাদের কি একটা বিশেষ গুণকে নির্দেশ করতেছে। বিশেষ গুণ কেমন? এস ফর স্পেসিফিক। আমাদের সিভি আসলে স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক মানে কেমন? তুমি ধরো সাপোজ আজকে একটা পাওয়ার প্ল্যান্টে অ্যাপ্লাই করতে যাচ্ছ, তুমি একটা সিভি লিখলা। সিভি লেখার পরে সিভিটা তুমি রেখে দিলা, পরের দিন তুমি আরএফএল এ অ্যাপ্লাই করতে যাচ্ছ, ওই সিভিটাই তুমি পাঠাই দিলা। এই জাতীয় কাজ করা যাবে না। তুমি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে যাচ্ছ, যে পদের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, সেই জন্য তোমার সেই সিভিটাকে কি করতে হবে, স্পেসিফিক ভাবে তৈরি করতে হবে। ফলে সিভিটা আসলে রিভাইজ করতে হয়। তুমি যখন একটা জায়গায় তুমি সিভি ড্রপ করবা, ড্রপ করার আগে তোমার সেই সিভিটাকে কি করতে হবে, রিভাইজ করতে হবে। রিভাইজ করে দেখতে হবে আমার ক্যারিয়ার অবজেক্টিভ যে প্রতিষ্ঠানে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই প্রতিষ্ঠানের সাথে ঠিকভাবে অ্যালাইন করতেছি কিনা। আমি যে এক্সট্রা কারিকুলার আমার যে সফট স্কিল, হার্ড স্কিল, টেকনিক্যাল স্কিল গুলি আছে, সেই স্কিল গুলি আমার প্রপারলি আমার যে জব পার্সপেক্টিভের সাথে অ্যালাইন করতেছি কিনা। ঠিক আছে? আমার সিভিটা হতে পারে আসলে কি জব স্পেসিফিক, তুমি স্পেসিফিক না, পার্সন স্পেসিফিক না। আমি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, যে কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেই কোম্পানির জন্য, সেই পজিশনের জন্য স্পেসিফিক ভাবে সিভি রিভাইজ করতে হবে। মিজারেবল, তুমি যে কাজটা করতে চাও, ধরো সাপোজ তুমি একজন ভালো প্রোগ্রাম করতে পারো বা তোমার ভালো মেনটেনেন্স করতে পারো বলে তুমি মনে করতেছো, এইটার কিন্তু একটা পরিমাপক আছে। ঠিক আছে? অথবা তুমি ধরো ভালো তোমার একাডেমিক নলেজ আছে, তুমি যেহেতু ভালো জানো, তোমার সিজিপিএ হলো কি তোমার ভালো জানাশোনার পরিমাপ। তুমি ধরো সাপোজ ধরো ভালো মেইনটেনেন্স জানো, তুমি মেইনটেনেন্সের জন্য তাহলে কোথাও কাজ করছো, বা তোমার প্রজেক্ট করার অভিজ্ঞতা আছে, বা তোমার ভালো ল্যাব করার অভিজ্ঞতা আছে। তুমি কোন একটা মিজারেবল কিছুর সাহায্যে বলো, আমি এই ল্যাবে এত সময় কাটাইছি, আমি এই ল্যাবে এই এক্সপেরিমেন্ট করছি, ফলে আমার কি আমার মেনটেনেন্স ভালো অভিজ্ঞতা আছে, বা আমি ওই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ছিলাম, ওইখানে আমি এই কাজ করছি, ফলে আমার এই ইলেকট্রিক্যাল মেশিনারিজ মেনটেনেন্সে ভালো অভিজ্ঞতা আছে। তোমার একটা মিজারেবল বিষয় হলো। ঠিক আছে? তারপরে কি অ্যাটেইনেবল। তুমি এমন কিছু লিখবা না যেটা তুমি আসলে করতে পারবে না। তোমার ধরো কখনো প্রোগ্রামিং করার অভিজ্ঞতা নাই, তুমি যদি এখানে বলো আমি খুব ভালো প্রোগ্রাম করতে পারি, আমি মেশিন লার্নিং এর এক্সপার্ট, এই জিনিস বলা যাবে না। অথবা তুমি যদি বলো আমি 5 বছরের ভিতরে কোম্পানি এমডি হয়ে যেতে যাচ্ছি, এটা তো আসলে অ্যাটেনেবল কিছু না। তুমি এইরকম অ্যাটেনেবল যে জিনিস না, সেই জিনিস সিভিতে উল্লেখ করতে পারবে না। তারপরের পয়েন্টে গেছে আর আর মানে রিয়েলিস্টিক, মানে বাস্তবসম্মত। তোমার যে জিনিসটা তুমি বলবা সেটা বাস্তবসম্মত হইতে হবে। তুমি ধরো বলতেছো তোমার ক্যারিয়ার অবজেক্টিভের ভিতরে তুমি কোম্পানিতে কাজ করতে যাচ্ছ, কোম্পানিতে কাজ করতে যেয়ে তুমি কম্পিউটার কোম্পানির সেলস এর পরিমাণ তুমি 1 বছরের ভিতরে 50% বাড়িয়ে দিবা। আসলে একজন ব্যক্তির পক্ষে ওই 1 বছরের ভিতরে কোনো কোম্পানির সেলস 50% বাড়িয়ে দেওয়া এটা একরকম অসম্ভব ব্যাপার। এরকম অসম্ভব কোনো কিছু উল্লেখ করা যাবে না। তুমি তোমার যে জিনিসটা করতে যাচ্ছ সেই জিনিসটা স্পেসিফিক এবং রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে। এবং টি ফর টাইম বাউন্ড, তুমি যে কাজটাই করো না কেন সেটার একটা টাইম ফ্রেম উল্লেখ করবে। তোমার ডিগ্রি কবে কমপ্লিট হয়েছে, ডিপ্লোমা যেদিন কমপ্লিট হয়েছে তুমি লিখবা পাসিং ইয়ার 2026। তুমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছো কতদিনের জন্য করছো, 1 মাসের জন্য ধরলাম সাপোজ করছো, তুমি লিখবা 1 মান্থ। তুমি একটা ধরো ইউডেমিতে বা কোর্সেরাতে একটা সার্টিফিকেশন কোর্স করছো পাইথন প্রোগ্রামিং এর উপরে বা অটোকেড এর উপরে, তুমি কতদিনের কোর্সটা করছো, সাপোজ 15 ডেজ এর করছো, তুমি উল্লেখ করে দিবে 15 ডেজ এর। তোমার সবকিছু টাইম বাউন্ড থাকা লাগবে, মানে তুমি উল্লেখ করবা কতদিনে একটা মানুষ একটা জিনিস 1 বছর ধরে শিখছে, বা এক জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 1 বছর করে আসছে আর একজন 1 মাস করছে, দুইটা কিন্তু সমান না। আমাদের যে প্রতিষ্ঠানে আমরা কাজ করতে যাব তারা কিন্তু জানতে চাবে আসলে তুমি কতদিনে এই জিনিসটা করছো, তোমার অভিজ্ঞতা কতদিনের।
আচ্ছা, এই বিষয়গুলোই ছিল মূলত আসলে একটা সিভি লেখার ক্ষেত্রে মূলত মাথায় রাখার বিষয়। শেষ কথা কি আসলে সিভি রাইটিং এর, সিভি আসলে কি, সিভি হলো এমন একটা কাগজ যেটা আসলে শুধু একটা কাগজ না। এটা কি, এটা কি তোমার গল্প বলে। তুমি কি, তুমি কি পারো, তুমি কি করতে যাচ্ছ, তুমি কোম্পানিকে কি দিবা, তুমি প্রতিষ্ঠানকে কি দিবা, তোমার আজকের প্ল্যান কি, তোমার আর 5 বছর পরে প্ল্যান কি, তোমাকে দেখে কোম্পানি কি বুঝবে, তুমি কি করবা কোম্পানির জন্য। এই সব কিছুরই একটা সামারাইজড গল্প হলো তোমার সিভি। এটা কি করে, নিয়োগকর্তাকে প্রভাবিত করে তোমাকে নেওয়ার জন্য। তাই তুমি এমন ভাবে সিভিটা তৈরি করবা যাতে সিভিটা আকর্ষণীয় হয়, দৃষ্টি আকর্ষণ করে, এবং তোমার যে গুণগুলো আছে, তোমার যে স্ট্রং পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্টগুলি নিয়োগকারী কর্মকর্তার সামনে যাতে সুন্দরভাবে ফুটে ওঠে এবং তারা যাতে তোমাকে নেওয়ার জন্য আগ্রহী হয়। এবং এটা তারা আগ্রহী কখন হবে, যদি তোমার স্ট্রেংথ গুলোকে তুমি হাইলাইট করে লিখতে পারো। এবং তোমার যদি কোনোটা দুর্বল পয়েন্টও থাকে, তোমার ধরো সাপোজ সিজিপি একটু খারাপ, তুমি এমন ভাবে কথাটাকে উল্লেখ করবে তোমার সিজিপি খারাপ হয়েছে কেন। তুমি বলতে পারো আমার সিজিপিএ যেহেতু একটু খারাপ, তুমি সিজিপিএটাকে একটু হাইড করে তুমি তোমার সেখানে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তোমার ট্রেনিং প্রোগ্রামের পরিমাণ, তোমার প্রোগ্রামিং স্কিল, তোমার আদার যে অ্যাক্টিভিটিস আছে এগুলোকে তুমি কি বেশি করে দেখাবা, হাইলাইট করবা, যাতে বুঝতে পারে না ছেলেটা একাডেমিক দিক থেকে একটু দুর্বল থাকা সত্ত্বেও ছেলেটার কি অন্যান্য আরো অনেক বিষয় তার জানাশোনা আছে, অন্যান্য আরো স্কিল আছে, তার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, সে প্রজেক্ট করতে পারে, সে কাজ করতে পারে, তার আহ মোটর কন্ট্রোলিং এর এক্সপিরিয়েন্স আছে, সে সিমুলেশন করতে পারে, তার অন্যান্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যে গুণগুলি থাকা দরকার। একাডেমিক রেজাল্ট একটু খারাপ থাকা সত্ত্বেও তার অন্যান্য গুণ আছে, যে গুণগুলো তাকে কি আর 5 জন ক্যান্ডিডেট থেকে আলাদা করে। অর্থাৎ নিজেকে আসলে সেল করতে হবে, বিক্রি করতে হবে। ঠিক আছে, এইগুলোই ছিল আসলে আমাদের সিভি রাইটিং এর মূল কথা। এখন তোমাদের কাজ করতে হবে কি, তোমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে বসতে হবে, এবং এই যে যে পয়েন্টগুলি সম্পর্কে আমরা বললাম, সেই পয়েন্টগুলি কি স্টেপ বাই স্টেপ তোমার যা আছে, তোমার যে গল্পটা আছে, সেই গল্পটাকে তোমাদের কি একটা ওয়ার্ড ডকুমেন্টে সাজাতে হবে। তোমরা ওয়ার্ড সবাই পারো আশা করতেছি, আমি তাই আজকের এই সেশনে ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে লিখতে হয় এই জিনিসটা দেখাবো না, এই জিনিসটা তোমাদের জন্যই থাকলো। তোমরা নিজেরা ওয়ার্ড ডকুমেন্টে চেষ্টা করো লেখার। তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও পাবা কিভাবে আসলে একটা সিভি লিখতে হয়। তোমরা যে কোনো ভিডিও দেখে তোমরা নিজেরা সিভি লেখার চেষ্টা করো, এবং সিভি লেখার পরে তুমি তোমার পাশের যে মানুষটা আছে, বন্ধু হোক বা তোমার বড় ভাই হোক বা জুনিয়রও যদি কেউ হয় বা যদি শিক্ষকও হয় কেউ, তুমি তাকে দেখাবা এখানে সিভিতে আমার ইমপ্রুভ করার কি আছে। নিজে একবার লিখেই সিভিটা ওটা ফালায় রেখে দিবা না, ওটা তুমি বারবার রিভাইজ করবা, বারবার দেখবা। এবং সিভিটা কিন্তু ধরো রিভাইজ করতে হয়, রিভাইজ ধরো তুমি সাপোজ ধরো 6 মাস আগে একটা সিভি লিখে রাখছো, তোমার কি করতে হবে, তোমার ধরো এক এক মাস পরে তুমি নতুন কিছু একটা করলা, একটা প্রজেক্ট করলা, তোমার সিভিটা আপডেট করতে হবে। তোমার যে নতুন যে অর্জনটা আছে, নতুন যে অ্যাচিভমেন্টটা আছে, এই অ্যাচিভমেন্টটা তোমার কি সিভিতে অ্যাড করতে হবে। এভাবে করে তোমার নির্দিষ্ট সময় অন্তর অন্তর তোমার একটা টাইম রাখা লাগবে। মাসে ধরো একদিন ধরো 1 ঘন্টা, তুমি ওই মাসে একদিন 1 ঘন্টা তুমি কি করবা, তোমার সিভিটাকে আপডেট করবা। এবং এটা অভ্যাসের বিষয়, তুমি মানে রেগুলার বেসিসে এটা আপডেট করবে, এবং তুমি যতদিন কর্মক্ষেত্রে থাকবা তুমি চেষ্টা করবা কি একটা নির্দিষ্ট সময় পর পর তোমার সিভিটাকে আপডেট করা। এই ছিল তোমাদের সিভি রাইটিং সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেওয়ার উদ্যোগ। আমি চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু জানাশোনা আছে সেই জানাশোনাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাপি সিভি রাইটিং। তোমরা সবাই আমি আশা করতেছি ভালোভাবে সিভি লিখবা, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তুমি আমাদেরকে করতে পারো, এখানে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এখানে আমাদের বিজ্ঞ শিক্ষক মন্ডলীও আছেন, তাদের যদি কোনো কিছু আমার এই সিভি রাইটিং সেশনালের উপরে বা ওয়ার্কশপের উপর যদি কিছু বলার থাকে, স্যাররাও শেয়ার করতে পারেন। ধন্যবাদ। স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ কিছু জানার আছে? কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, একজন একটা সিভি দিছিল আমাকে,
সে জানতে চাইছিল যে স্যার সিভিটা কি ঠিক আছে কিনা। আমরা তার সিভিটা একটু দেখবো আর কি। আচ্ছা যে স্যার, হোস্ট আপনি ছিলেন শেয়ার আমাকে করতে একটু, পারেন স্যার। হ্যাঁ আমাকে আপনি শেয়ার হোস্ট, করতে পারেন। হোস্ট তো শেয়ার করা যাবে না, সমস্যা আচ্ছা। নেই। আচ্ছা, যেই স্টুডেন্ট আছে সে তো স্যার শেয়ার করতে পারবে নাকি? না সে পারবে, আমরা যেহেতু আমার কাছে দিচ্ছে আমি সেটা সবাইকে দেখানোর উদ্দেশ্যে করি। হ্যাঁ আর হ্যাঁ, জি স্যার, আপনি করেন। সে অলরেডি এখানে আছে, শুনতেছে দেখতেছে আর কি। তা আমাকে আচ্ছা জিজ্ঞেস করছে আমার সিভিটা কি হয়েছে কিনা একটু দেখে দিলে আচ্ছা, জি স্যার, জি ভালো স্যার, হতো। আপনি স্যার করেন স্যার যেভাবে সুবিধা। আমি স্ক্রিন শেয়ার করতে পারবো? জি স্যার, পারার কথা স্যার। শেয়ার, হ্যাঁ। দেখা যাচ্ছে? জি স্যার, আসতেছে স্যার। কোন আসবে একটা স্যার, সিভি হ্যাঁ। দেখা যাচ্ছে না? জি স্যার, আসছে স্যার। আচ্ছা স্যার, একটা পয়েন্ট একটু বলি না, একটু অ্যাড করব। বলেন বলেন। আচ্ছা, সিভির ক্ষেত্রে একটা বিষয় কি, সিভির কিন্তু আসলে নির্দিষ্ট কয় পাতা হবে এর তেমন কোনো আসলে বাধা ধরার রুল নাই, ঠিক আছে? যেমন আমাদের অনেক স্যারের আমি সিভি দেখছি, মানে আমরা যে ইউনিভার্সিটিতে যখন ছিলাম, আমাদের একজন স্যার ছিলেন রবিউল ইসলাম। উনি এখন অস্ট্রেলিয়ার উলঙ্গন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর সম্ভবত। এখন স্যারের সিভি দেখছিলাম, স্যারের সিভি 36 পেজের। এখন ওনার পেপার যা আছে, পেপার মানে ওনার পাবলিকেশনের সংখ্যাই এত, তা ওনার পাবলিকেশনে মানে 4-5 পেজ বা 8-10 পেজ এরকম দেখছিলাম। তাছাড়া আরো অনেক দায়িত্ব টাইত্ব এগুলো দিয়ে তার 36 পেজের সিভি দেখছিলাম। এখন সিভির আসলে নির্দিষ্ট কয় পাতার এমন কোনো কথা নাই, কিন্তু যারা ফ্রেশার তাদের কিন্তু আসলে এত কিছু থাকার সুযোগ নাই, এবং তুমি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছ সেখানে তোমার অনেক বড় সিভি দেখারও কারো সময় নাই। সেই জন্য চেষ্টা করবা সিভিটা সবসময় 1 পেজের ভিতরে শেষ করা। সিভির পাশাপাশি আরেকটা কথা বলে, রেজিউমে বলে, ঠিক আছে? সিভি আর রেজিউমের পার্থক্য কি? ধরো একজন শিক্ষকের বা একজন অন্য প্রফেশনাল যার ধরো 20 বছর চাকরির অভিজ্ঞতা আছে, তার সিভি কিন্তু স্বাভাবিকভাবেই 7-8 পেজ হতে পারে বা আরো বড় হতে পারে সিভি। এখন সেই ক্ষেত্রে তার এই যে যে বড় যে ডিটেইল সিভিটার একটা সংক্ষিপ্ত রূপ হলো আসলে রেজিউমে। রেজিউমেটা সাধারণত 1 পেজের ভিতর শেষ হয়ে যায়, কখনোই 2 পেজের বেশি রেজিউমে কখনোই হয় না। তোমরা যেটা তৈরি করতেছো এটা হলো সিভি, কিন্তু এই সিভিটা বা রেজিউমেও বলা যেতে পারে, এই রেজিউমেটা ফ্রেশার হিসেবে কখনোই 1 পেজের বেশি করার টার্গেট রাখবে না, সবসময় চিন্তা করবা 1 পেজের ভিতরে শেষ করার। আচ্ছা স্যার, এতটুকুই ছিল স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। যে হাবিবুল্লাহ তার সিভিটা দিল, সেক্ষেত্রে আমরা দেখি কি এখানে কিভাবে লিখছে। তার প্রথমেই সে ওই যে আমরা যেভাবে বলছিলাম যে কেরিয়ার অবজেক্টিভস লিখতে হবে, সে লিখছে এখানে আই ওয়ান্ট টু বি ডাইনামিক মেম্বার অফ এনি লিডিং অর্গানাইজেশন হোয়ার আই ক্যান অ্যাড ভ্যালু টু ইট। আচ্ছা ঠিক আছে। অ্যান্ড আই ক্যান ডেভেলপ মাই কেরিয়ার টু ওয়ার্ক ইন চ্যালেঞ্জিং অ্যান্ড competitive environment where I can fulfill my job responsibility efficiently and effectively through my technical expertise and strong dedication. খারাপ লাগে নাই, বলতে ভালো লিখছে নাকি? স্যাররা মন্তব্য করেন, ছাত্ররা শুধু শুনবে। জি স্যার, ভালোই অবজেক্টিভ লাগছে স্যার। দিচ্ছে, ভালোই লিখছে। জি স্যার, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে লিখছে, আমার একটা স্যার বলার হ্যাঁ আছে বলেন স্যার। বলেন আচ্ছা, বলেন। এই যে ও যেটা লেখছে, লেখছে ঠিক আছে, ও লেখছে ভালো কথা, কিন্তু যখন ও এই সিভিটা ড্রপ করতে যাবে, ড্রপ হ্যাঁ করার সময় ক্যারিয়ার অবজেক্টিভ ও যেখানে সিভিটা ড্রপ করতে যাচ্ছে সেইটার জন্য মডিফাই করতে হবে। যেমন ও হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, বলছে এনি রাইট। পজিশন, এনি হুম টেকনিক, মানে মানে ওটা কিন্তু স্পেসিফিক হয় না। আমি বলছিলাম কিন্তু স্মার্ট, স্মার্টের কি এসে হলো স্পেসিফিক। ও যখন সিভিটা কোন একটা প্রতিষ্ঠানে ড্রপ করবে, ওর ক্যারিয়ার অবজেক্টিভ স্পেসিফিক হইতে হবে। যেমন ও যদি হুম কোথাও পড়াইতে যাওয়ার জন্য করে তাহলে ও লিখবে টিচিং পজিশনের জন্য। ও যদি কোথাও যদি আহ কি বলবো ইন্ডাস্ট্রির জন্য হয় তাহলে এটি ইন্ডাস্ট্রি পজিশনের জন্য। ও যে ইন্ডাস্ট্রি পজিশনে ও যে রিলেটেড কাজ করতে যাচ্ছে সেই রিলেটেড কাজের কথা যদি উল্লেখ করতে পারে আরো ভালো। এবং অনেকগুলি সেন্টেন্সে না লিখে চেষ্টা করা উচিত একটা বা দুইটা সেন্টেন্সের ভিতরে লেখা, যে যাতে আমি যে পয়েন্টগুলি বলছিলাম সবগুলি পয়েন্টই ফুটে ওঠে। মানে আসলে এত সিভির ভিতরে এত কিছু পড়ার সময় নাই, একটা সেন্টেন্স পড়ে যাতে মানুষ এই ব্যক্তি সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যায়। এইভাবে লিখতে হবে। আচ্ছা, ও যেটা লিখছে সে ইন জেনারেল মানে হ্যাঁ, কমন। কমন হয়েছে। কিন্তু ওই যে বললাম যে যদি আমি শিক্ষক হতে চাই তাহলে শিক্ষকতার অভিজ্ঞতা আমি কিছু শেয়ার করব। আমি যদি কোনো একটা কর্পোরেট অফিসে চাকরি করতে চাই তাহলে সে অফিসের রিলেটেড কিছু শেয়ার করতে হবে। আমি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে ওই ইঞ্জিনিয়ারিং রিলেটেড আমি কোনো কোম্পানি জব করছি কিনা
বা এই ধরনের এক্সপিরিয়েন্স আছে কিনা বা এই ধরনের আশা আকাঙ্ক্ষা আছে কিনা সেটা উল্লেখ জি স্যার, জি এখানে স্যার। উল্লেখ থাকা দরকার ছিল আর কি। এটা কমন হয়েছে যে আমাকে যে কোনো জায়গায় দেন, যে কোনো কিছু দেন, আমি সব করতে পারবো, ওর কথা হচ্ছে এরকম আর কি ভাষ্যটা। হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ, একটু যে এখন তো ওর যেহেতু এটা ইন জেনারেল লিখছে, ও তো কোনো স্পেসিফিক চাকরির জন্য লেখে নাই, ও তো লিখছে হ্যাঁ, হ্যাঁ। আমাদের ফেস্টের জন্য, লিখতেই পারে এক্ষেত্রে স্যার, ঠিক লিখতেই আছে। পারে, কিন্তু আমরা আর কি, হ্যাঁ, আমরা শিক্ষক হিসেবে জানাই দিলাম বিষয়টা। হ্যাঁ, আমরা আর একটু স্পেসিফিক করতেছি, এটা ঠিক আছে লিখছে, কিন্তু আমরা একটু বলে দিলাম যে এইভাবে যাতে সে যে চাকরির জন্য লিখতেছে সেই চাকরিটাকে ফুলফিল করে এমন কোনো একটা অবজেক্টিভ তার এখানে দেওয়া লাগবে আর কি। টেকনিক্যালি স্কিলস দিছে, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, হাউস ওয়ারিং, মোটর কন্ট্রোলিং, মেনটেন্যান্স, ঠিক আছে। অ্যাচিভমেন্ট দেওয়া আছে কিছু। তারপর কথা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিছে। তারপর হচ্ছে প্রথমে ডিপ্লোমা দিয়ে শুরু করছে ও, যেরকম ভাবে রিভার্স বলছিল, সর্বশেষ যে ডিগ্রিটা আগে দেওয়ার কথা সেটা দিচ্ছে ও। তারপর এসএসসি, জেএসসি, তারপর পিএসসি দিচ্ছে। আচ্ছা, চাকরির ক্ষেত্রে গেলে এসএসসির নিচে আর যাওয়ার দরকার নাই। চাকরির ক্ষেত্রে গেলে হচ্ছে এসএসসি, ডিপ্লোমা, বিএসসি, এমএসসি, পিএইচডি ওগুলো দেওয়া লাগবে, ঠিক আছে। চাকরির ক্ষেত্রে এই যে জিএসসি আর পিএসসি, এই দুইটা আর কি অ্যাটলিস্ট দেওয়ার প্রয়োজন নাই। জিএসসি পিএসসি তে আসলে ওরকম একাডেমিক সার্টিফিকেট ছিল, তারপর আর কি ভ্যালুটা শুরু হয় এসএসসির পর থেকে আর কি। জি স্যার। তো যদি এরপর আরো ডিগ্রি কি অর্জন করে তাহলে তো অনেক ডিগ্রি দিতে দিতে এমনি ইয়ে হয়ে পড়বে, তো এগুলো আর ইয়া হ্যাঁ, দেখবে না। হ্যাঁ, এই পিছনের দিকের করে না দিলেও হয়। তাই এসএসসি পর থেকে আমরা শুরু করব। এরপর আছে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে লিখছে ফাদার, মাদার, ন্যাশনালিটি, জেন্ডার, ঠিক আছে, ওকে। তারপর সে ডিক্লারেশন লিখছে, ওকে। তাহলে এখানে আমি একটা জিনিস দেখলাম যে তার কোনো কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট নাম্বার আছে, এই যে বাম পাশে উপরে যে ছবির নিচে কন্টাক্ট নাম্বার দিচ্ছে, তাই না? ফোন নাম্বার দিচ্ছে, ইমেল নাম্বার দিচ্ছে। এক্সেল হাবিব সরকার, তাই না? এই যে হ্যাঁ, একটা এই নামের জাতীয় সাথে জিনিস এক্সেল, করা যাবে না। এটা সুন্দর নাম দিতে হবে, শুধু হাবিবুল্লাহ সরকার বা হাবিব সরকার দিলে হয়তো না। ওই যে হ্যাঁ, এলেক্স, এক্সেস, এই টাইপের বিষয়গুলো আমরা না দেওয়ার চেষ্টা করবো আর কি। তারপর অ্যাড্রেস দিচ্ছে, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। পার্সোনাল স্কিলের কথা বলছে এখানে। পার্সোনাল স্কিল কি বলছে? সিনসিয়ার এন্ড অনেস্ট আছে, টাইম ম্যানেজমেন্ট আছে, প্রবলেম সলভিং ক্ষমতা তার আছে, হার্ড ওয়ার্কিং, সে পরিশ্রমী অনেক বলছে, ওকে। ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে বলছে সে হচ্ছে নেটিভ বাংলা, ইংলিশ স্ট্যান্ডার্ড পারে আর কি, হ্যাঁ। স্ট্যান্ডার্ড বলতে সে কথা বলতে পারে হয়তো, যেটুকু কমিউনিকেট করা দরকার সেটুকু করতে পারে। আচ্ছা, এটা কি লিখছে এটা? ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট আছে ট্রাভেলিং, টেকনিক্যাল ইনোভেশন, রিডিং বুক, সোশ্যাল সার্ভিস, ওকে। এটা মোটামুটি বলা যায় একটা ইয়ে আছে না, লাস্টে কি বলছে, সে একটা ডিক্লারেশন দিছে, ওকে, ঠিক আছে। কিন্তু সে একটা জিনিস দেয় না, সেটা ওই যে আমরা বলছিলাম রেফারেন্স। জি ওই স্যার। রেফারেন্সটা এখানে দেওয়া হয় না, কি রেফারেন্সটা দিবে? রেফারেন্স দিয়ে আমার একটা কথা মনে পড়ছে, যে আমার, হ্যাঁ, ওই যে যে কথাটা বললো যে স্যারকে একটু জানায়নি বা যে স্যার আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, এটা কিন্তু খুব ভালো বিষয়। কারণ আমি এখন হয়তো হাবিবুল্লাহকে চিনি, হাবিবুল্লাহ বাড়ি কোথায় সব তথ্য হয়তো আমার মনে আছে। আজ থেকে 4-5 বছর পরে যদি হাবিবুল্লাহ চলে যাবে, তখন আরো প্রতিনিয়ত নতুন নতুন স্টুডেন্ট আসে। তো আমাদের যেটা করতে হয়, নতুনদেরকে গ্রহণ করতে হয়, নতুনদেরকে নিয়ে চলতে গেলে আমাদের আছে পুরাতনদের নাম তথ্যগুলো মেমোরি থেকে ডিলিট হয়ে যায়। তো তখন হাবিবুল্লাহ সরকার যদি আমার ফোন দিত যে স্যার আমি অমুক ব্যাচে ছিলাম, তো আমি তো স্যার একটা জবের জন্য আবেদন করছি, তা আমরা আপনাকে মানে রেফারেন্স দিচ্ছি আপনার তথ্যটা, তাহলে কিন্তু আমার মন থাকতো। যদি হাবিবুল্লাহ এই কাজটা না করে আমাকে যদি রেফারেন্স দিয়ে ফেলে, হঠাৎ করে কোম্পানিতে যখন আমাকে ফোন দিবে, আহ ফোন দিয়ে সালাম দিয়ে বলো স্যার আপনি কি হাবিবুল্লাহ সরকার নামে কারো চিনেন, তখন আমার মাথায় ঢুকবে না যে 4-5 বছর আগে হাবিবুল্লাহ কি এখন মনে থাকার তো কথা না, স্বাভাবিক। তো তখন আর কি চিন্তা করো, হাবিবুল্লাহ হয়তো ছিল কোন একটা স্টুডেন্ট, এরকম বললে কিন্তু তোমার চাকরি হবে না। যদি বলে আমি যদি হাবিবুল্লাহকে চিনি না, ও হ্যাঁ হাবিবুল্লাহ চিনি তো, ও তো আমার স্টুডেন্ট ছিল, ওর বাড়ি তো অমুক জায়গায়, ঠিক আছে, হ্যাঁ স্যার ও সব চরিত্র কেমন, না না ও সব চরিত্র ভালোই ছিল, ও তো পরিশ্রমী ছিল, ইয়া করবে। স্যার আমাদের আমাদের এখানে চাকরির জন্য একটা আবেদন করছে, এর জন্য আর কি স্যার ফোন দিয়ে তথ্য জানার জন্য ফোন দিয়েছিলাম আর কি। ঠিক আছে, ওকে। এই যে আমি যে তথ্যটা দিলাম, হাবিবুল্লাহকে চিনি স্বতঃস্ফূর্ত ভাবে, ওর চরিত্র সম্পর্কে আমি একটু বলতে পারছি, ও কেমন পরিশ্রমী কিনা, ওর কিন্তু চাকরিটা হবে। এই জন্য রেফারেন্স যে দিবে, তাকে কিন্তু রেফারেন্স তো সেই ব্যক্তিকেই দিবে যার একটুখানি ভ্যালু আছে। আর ভ্যালুয়েবল ব্যক্তি তো একটু ব্যস্ত থাকবে, এটি স্বাভাবিক। তাকে একটু মনে করাই দিতে হবে, স্মরণ করাই দিতে হবে যে স্যার আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, আপনার নামটা স্যার আপনি যদি একটু ইয়া করতেন, অথবা যখন ভেরিফিকেশন আছে তার আগেও তাকে একটু মনে করা দরকার, স্যার আমার কিন্তু একটা ভেরিফিকেশন আসবে, আপনাকে ফোন দিতে পারে স্যার, আপনি কিন্তু একটু ইয়া রাখেন। তাইলে কিন্তু স্যারদের মন থাকে, এই রেফারেন্স গুলো ইয়া করে। আমাদের ছাত্ররা তো রেফারেন্স আমাদের নামই দেয়। তো ওই যে বললাম একটু মনে করাই দিতে হবে। কিছুদিন আগে এক ছেলে চাকরি হয়েছে, আমাকে ফোন দিয়েছিল আর কি, এটা সুরমা সিমেন্ট কারখানা থেকে বোধহয় আমার এক ছাত্র ওখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওখানে যে চাকরি হয়েছে আর কি। তো ওখান থেকে আমাকে ফোন দিছিল একজন, বলতেছিল স্যার অমুক একজন ছাত্র আপনি কি চিনেন কিনা। আমি বলছি হ্যাঁ চিনি, ওই আমাকে আগে বলে রাখছিল যে স্যার আপনি কিন্তু ফোন দিবে। পরে ফোন দিয়েছে, আমি বললাম আমি তো চিনি ওর বাড়ি, স্যার ওর বাড়ি কোথায় আপনার কি মনে আছে? আমি হ্যাঁ ওর বাড়িতে টাঙ্গাইল। যেহেতু মনে আছে সেটা তো বলতে পারছে আর কি, স্যার কেমন না ছেলেটা, ভালো, অনেক পরিশ্রমী, আর স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, পড়াশোনা করতে মনোযোগ দেয়। আমরা তো এইটুকু জানি, যেটুকু আমার জানা দরকার সেটুকু তো আমি বলবো, তাই না? সেক্ষেত্রে কিন্তু চাকরিটা হয়। আবার দেখা গেছে যে এরকম, এই যে আমি যদি ওই যে ওরকম বলি সিফাত, কোন সিফাত,
বা এই যে কোন হাবিবুল্লাহ, তখন কিন্তু উনি নিজে বুঝবো ও আচ্ছা উনি তো চিনি না, ভালো করে চিনি না, তাহলে সেক্ষেত্রে রেফারেন্স দিল কি করে? এই হলো ঘটনা। ঠিক আছে, তাহলে এই যে রেফারেন্সটা এখানে দিতে হবে। আর ডিক্লারেশন লিখছে এখানে একটা ভালো, এটা ভালো, যে বলছে আই এম কি বলছে কনফিডেন্ট দ্যাট ইফ দ্য ইফ প্রোভাইডেড দ্য অপরচুনিটি টু সার্ভ ইউর অর্গানাইজেশন আই উইল প্রুভ মাইসেলফ টু বি অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসেট ফর ইউর অর্গানাইজেশন। এটা ঠিক আছে, এটুকু লিখছে। এটুকু আর কি একটু বয়ান আর কি, যে হ্যাঁ আমাকে দেন একটু প্রমাণ করতে দেন, আমি আপনার প্রতিষ্ঠানে ঢুকি, তারপর দেন আপনার প্রতিষ্ঠানে কি সর্বনাশ আমি করি। মানে সে লিখছে যে আমি আপনার প্রতিষ্ঠানে সুযোগ করে দেন, তারপর আমি আপনার প্রতিষ্ঠানের একটা অ্যাসেট হব। এটা লিখছো। আরেকটা লিখতে হবে যে উপরে যতগুলো ইনফরমেশন দিছি সবগুলো ইনফরমেশন আমার জ্ঞাত স্বরে কারেক্ট, কোনো তথ্যই মিথ্যা না বা ভুল না, এই তথ্যটা দেওয়া লাগে আর কি। তাহলে মোটামুটি আমার কাছে একদম খারাপ মনে হয় নাই। আমি আমি যতটুকু জানি সিভিতে আমি হয়তো ওরে 100-তে কত দেওয়া যায়, 70+ নাম্বার দেওয়া যায়, 80% জি নাম্বার স্যার, কাছাকাছি দেওয়া দেওয়া যায়। যায় আপনারা দেওয়া কি যায় বলেন? স্যার। জুলাস স্যার কি বলেন? জি স্যার, আমি তো আসলে দেখতেছিলাম লাস্টের একটু ডিসকানেক্টেড ছিলাম, তবে ওকে আমি আপনারা যেগুলো মেনশন করছেন সেগুলো তো ঠিকই আছে। ছবির হুম। কথা বলছেন কিনা জানি না, বা হচ্ছে অন্যান্য জিনিসগুলো আলোচনা করছেন কিনা জানি না, তবে মোটামুটি জিনিসগুলো আসছে ওর কাছে। জাস্ট ওই আর ছবিটা আর ইমেইল একটু বা মনে হয় ফর্মাল রেফারেন্স দিলে ভালো হতো স্যার, নাকি? হ্যাঁ, ছবিটা, হ্যাঁ, ছবিটা ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই চেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা করতে সুন্দর হবে। হয়নি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ সুন্দর করতে হয়নি, হবে। ব্যাকগ্রাউন্ডটা একদম আর দেখো, কালার তোমার থাকে। ছবি, ওর ছবি দেখে মনে হচ্ছে ও অ্যাঙ্গেল করে আছে। তো এই অ্যাঙ্গেল ভাবটা যাতে না থাকে, এই অ্যাঙ্গেল ভাবটা চেঞ্জ করতে হবে আর কি, তারপর হ্যাঁ। আরেকটু কিছু আমি বলি, ছবির চুলের স্টাইল গুলো ইয়া না, কারণ আমাকে যে একজন নিবে সে আমাকে হিরো হিসেবে অভিনয় করার জন্য নিচ্ছে নিশ্চয়ই, একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিচ্ছে। সো আমাকে আসলে এখানে আমার হিরো ইটি দেখার কিছু নাই এখানে। যেটা হবে সুন্দর করে মার্জিত চুল দাড়ি সুন্দর করে কাটায় সুন্দর করে একটা ছবি দিতে হবে, কিন্তু এরকম ছবি দিলে নিবে না, এটা মেয়ে জামাই বানানোর জন্য কেউ নিচ্ছে না, ঠিক আছে? এটাতে তো সবাই আমার স্টুডেন্ট, আমি ইনফর্মাল কথাবার্তা বলতেছি, যদি আমাদের প্রফেশনাল থাকতো এইভাবে কথা বলতাম না। যেহেতু আমার স্টুডেন্ট তাই বললাম। হ্যাঁ, চুলের কাটিং যে দাড়ি মুজগুলো দেখা যাচ্ছে, সে কিন্তু দাড়ি এভাবে রাখতে পারবে না। যদি অফিসিয়াল থাকে, অফিসিয়াল একদম কি হয়, লং দাড়ি রাখতে পারবে, আর না হলে একটু সুন্দর করে ছেটে সুন্দর করে রাখতে পারবে, শেপ করে রাখতে পারবে আর কি। যাই হোক, আমি হাবিবুল্লাহটা দেখলাম। হাবিবুল্লাহ, এবার আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কভার লেটার। কভার লেটার কথা বললো, কভার লেটার একটু দেখাই, দেখা যাচ্ছে না একটা কভার স্যার, লেটার মানে, দেখা যায় না? আসলে না না, আপনি স্যার শেয়ারটা কাটে দেন, শেয়ারটা কাটে সব স্যার আবার শেয়ার কেটে শেয়ার আবার দেন। দিব না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি একটা কভার লেটার এখানে বাংলা একটা দেখানোর জন্য একটা ইয়ে টানলাম আর কি। এই যে কভার লেটার মানে কি? কভার লেটার হচ্ছে যে মানে একটা প্রতিষ্ঠানে যে আমরা সিভি তো আমরা জানলাম, যেখানে হচ্ছে আমাদের সমস্ত জীবন বৃত্তান্ত থাকবে, আমার নিজের দক্ষতা অদক্ষতা সেগুলো তুলে ধরবো আর কি। আর কভার লেটারটা হচ্ছে ওই সিভির উপরে একটা একটা কাগজ থাকে, একটা দরখাস্ত একটা পাতা থাকে, যেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য লেখে আর কি। যেমন এরকম আমি একটা লিখছি, 24 তারিখ, 24 এপ্রিল 2026, বরাবর কাকে বরাবর করলাম? চিফ ইঞ্জিনিয়ার, HR, সাধারণত HR অ্যাডমিন এরাই শুধু এই ধরনের কাজ করে, নিয়োগের কাজগুলো তারা করে আর কি। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ডেস্কো। এটা ডেস্কো থাকুক নেস্কো থাকুক যে কোনো কোম্পানি থাকতে পারে। একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এটা লিখছি আর কি। বিষয়, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের জন্য আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে গত 20 তারিখ, মানে আমি যে আপনার প্রতিষ্ঠানে চাকরি দিচ্ছেন সেটা কোথা থেকে জানলাম, এই তথ্যটা এখানে প্রথমে লিখতে হবে আর কি। হয়তো আমি কোনো ফেসবুক পেজ থেকে দেখছি, মেসেঞ্জার থেকে দেখছি, কোনো পত্রিকা থেকে দেখছি, কোনো ওয়েবসাইট থেকে দেখছি, সেটা উল্লেখ করতে হবে। এখানে লিখছি যে বিনীত নিবেদন এই যে গত 20 এপ্রিল 2026 তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে, স্বনামধন্য কি স্বনামধন্য না, তারপর একটু লিখতে হবে কিন্তু, পাম্পটি না দিলে চাকরি হয় না। আচ্ছা, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে। আমি উক্ত পদের জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হিসেবে আপনার আপনার বিস্তারিত, হ্যাঁ, আমার বিস্তারিত জীবন বৃত্তান্ত আপনার সদয় বিবেচনার জন্য পেশ করছি। মানে আমি এই চাকরি করতে চাই, আমি একজন যোগ্য প্রার্থী, তাই আমার জীবন বৃত্তান্ত আপনাকে দিচ্ছি। এইটা হচ্ছে লেটার, এটাই কভার লেটার। এরপর এখানে আরেকটু নিজের সম্পর্কে আরেকটু গুণ গায়ে দিলাম আর কি। হ্যাঁ, আমি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে 2026 সালে সাফল্যের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি। একজন নতুন প্রকৌশলী হলেও ছাত্র জীবনে আমি তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি ব্যবহারিক কাজে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। আমার একাডেমিক প্রজেক্টের অংশ হিসেবে আমি অটোমেটিক লোড শেডিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল মোটর প্রোটেকশন নিয়ে সফলভাবে কাজ করেছি। এছাড়া আমি সম্প্রতি আমাদের ইনস্টিটিউট আয়োজিত ইলেকট্রিক্যাল ফেজ 26-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই যে মানে নিজের গুণ গুণ কীর্তিটা বলতেছে আকৃষ্ট করার জন্য, যে ভাই আমাকে নেন। এই অভিজ্ঞতার মাধ্যমে আমি দলগত কাজ পরিচালনা, জটিল সার্কিট সলভিং এবং কারিগরি সমস্যা দ্রুত সমাধানের জন্য দক্ষতা অর্জন করেছি। আমি পাওয়ার সিস্টেম, ট্রান্সফর্মার রক্ষণাবেক্ষণ এবং হাউস ওয়ারিং সংক্রান্ত কাজে দক্ষ এবং নতুন যে কোনো প্রযুক্তি দ্রুত আয়ত্ত করতে সক্ষম।
যদি আমারটা না অনেক বেশি বড় হয়ে গেছে, তোমরা চাইলে, তোমরা তো যারা নতুন লিখবা তো এতগুলো আসবে না তোমাদের পেটে থেকে। ও যেটুকু আর কি প্রথমটুকু দিবা, তারপর একটু নিজের গুণ যদি একটু গাইতে পারো গাবা, তারপর লাস্টেরটা শেষ। আমি আত্মবিশ্বাসী যে আমার উদ্যম এবং কারিগরি জ্ঞান ডেস্কোর মতো, ডেস্কো বলতে যে প্রতিষ্ঠান বলবো আমি সেই প্রতিষ্ঠানের কথা উল্লেখ করবো, হ্যাঁ, একটি সেবামূলক প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহায়ক হবে। অতএব মহোদয়ের নিকট সবিনয় প্রার্থনা, একজন নিবেদিত প্রাণ এবং পরিশ্রমী প্রকৌশলী হিসেবে কেরিয়ার গড়ার লক্ষ্যে আমাকে উক্ত পদে নিয়োগের মাধ্যমে দেশ ও জাতির সেবা করার সুযোগ দানে বাধিত করবেন। মূল কথা যে প্রথম এইটুকু লিখতে হবে, কোত্থেকে আমি পাইছি তথ্যটা, আমার এখানে যে আপনার এখানে যে লোক নিয়োগ দেওয়া হচ্ছে করতে পাইছি, এটুকু লিখতে হবে। আর লাস্টের অংশটুকু আর কি, যে আমাকে একটু সুযোগ দেন ভাই ভাইভাতে, বা আমাকে একটু ডাকেন, বা আমাকে রিটেন এক্সামটা দেওয়ার সুযোগ দেন। তাই এইটা সিভি, এটা কি করতে হবে, সিভির আগে দিতে হবে। আর লাস্টে কি করতে হবে, নিজের নাম লিখে, গ্রাম শহর লিখে, মোবাইল নাম্বার লিখে, তারপর একটা জিমেল দিতে হবে। তাহলে এটা হচ্ছে সাথে এক পাতায় থাকে, কভার লেটারটা প্রথম পাতায় থাকে, তারপরে সিভি থাকে আর কি। সিভি তো 2-3 পাতা থাকতে পারে, সেটা সমস্যা নেই। এই কভার লেটারটাও লিখতে হয় আর কি, শুধু একটা সিভি দিয়ে দিলে হয় না। তাহলে এইটুকু একে আমার বলা শেষ। জুলাস সাহেব একটু বলেন, তারপর আমাদের কোর্সটা মানে ক্লাসটা আজকে শেষ করি। আমি স্যার আমার এটা শেয়ারটা স্টপ করে দিলাম। স্যার স্টপ করিয়েন না, ওইখানে একটা ও জিনিস দেখাই আমি আচ্ছা জাস্ট আচ্ছা আচ্ছা। জাস্ট এইখানে আহ, এইখানে একটা জিনিস খেয়াল করো স্যার, একটু মাউসটা স্ক্রল করো জাস্ট নিচের দিকে। হুম। তোমরা এটা খেয়াল করতে পারছো কিনা দেখো, এই টেক্সটের মধ্যে একটা ফরমেশন আছে। ফরমেশনটা হচ্ছে কি, টেক্সট গুলা অ্যালাইনমেন্টটা দেখো জাস্টিফাই কন্টেন্টে করা আছে। অর্থাৎ প্রত্যেকটা লাইন লেফট এবং রাইটে কিন্তু সমান। তো তোমরা যখন সিপিতে তোমাদের প্রোফাইল টেক্সটটুকু লিখবা, স্যারে কিন্তু প্রোফাইল টেক্সট কি লিখবে সেটা বলে দিচ্ছে তন্ময় স্যার, খুব সুন্দর করে আমি দেখলাম, খুব সুন্দর করে বলছে। ওই টেক্সট গুলো এরকম জাস্টিফাই কন্টেন্টে অবশ্যই লিখতে হবে। কন্টেন্ট যাতে মানে লেফট থেকে ভেঙে না যায়, এরকম যাতে না হয়, আচ্ছা, জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্টে বলতে কি লিখবে। আমি একটু শেয়ার করি। যেমন আমি এটাকে জাস্টিফাই করছি, স্টুডেন্ট হয়তো বুঝবে না, অনেকে বুঝবে। হুম, এইটা, এই যে এটা কেমন দেখাইলো, এই যে কোথাও উঁচু কোথাও নিচু, আগে পরে, তাই না, লাইনটা এরকম দেখাচ্ছে। এই যে দেখো, এখান থেকে শুরু হচ্ছে কোন লাইন, এখান থেকে শেষ হচ্ছে। এই জন্য এটাকে জাস্টিফাই করে রাখা আর কি। এই জন্য আমি এটাকে এভাবে দিলে, এই যে এখন কিন্তু একটা সুন্দর দেখা যাচ্ছে। তো প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য থাকবে। হুম, হুম। বলেন। ঠিক আছে, আর আর প্রত্যেকটা জিনিস চলে আসছে স্যার, অলরেডি সিভির জন্য খুব সুন্দরভাবে চলে আসছে। আর তেমন কিছু বলার নেই। তা ঠিক আছে, তোমরা নিজেরা সিভি এরকম ভাবে তৈরি করো, একটা সিভি নিজেরা তৈরি করবে। আমরা, আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের স্টুডেন্ট যারা নতুন তাদের সাথে একটা সিভির সাথে পরিচয় করে দেওয়া। সিভিতে কি ধরনের তথ্যগুলো থাকবে, কি অপ্রয়োজনীয় তথ্য যাতে না থাকে, যেটুকু দরকার সেটুকু আমাদের দিতে হবে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে ইলেকট্রিক্যাল ফেস্টে তোমরা যেহেতু আসতেছো, একটা সিভি নিজে একটা বানায় নিয়ে এসো, তবে চেষ্টা করো যে ফেস্ট রিলেটেড এই তথ্যগুলো যাতে অ্যাড করা যায় আর কি। এভাবে দিয়ে ইয়ে করো। আর কোন স্টুডেন্টের কিছু বলার আছে? সবাই তো খালি শুনলো, কারো তো কোনো কথা বলতে শুনি না। স্যার ওরা হচ্ছে টেমপ্লেট বা ডিজাইন কোথায় পাবে এগুলো কি একটু শেয়ার করা হয়েছে? না, এগুলো শেয়ার করেন আপনি, একটু এগুলো ওদেরকে দরকার হলে আজকে গ্রুপের মধ্যে কিছু বলে আহ, দেন, বা 5 মিনিট স্যার আপনি এমনি গ্রুপে বলতে বলেন। স্যার আমি আমি জাস্ট একটা জিনিস তাহলে আমি শেয়ার করতেছি, হ্যাঁ আমার হ্যাঁ। স্ক্রিন শেয়ারটা একটু এই করেন জাস্ট। আপনারটা স্যার অফ করতে পারেন। আচ্ছা, স্টপ শেয়ারিং করে দিই আমি। হুম। Okay. আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা হচ্ছে স্যার তো বলেছে যে কি ইনফরমেশন থাকতে হবে, কিন্তু টেমপ্লেটের ক্ষেত্রে আমরা কয়েকভাবে টেমপ্লেট গুলো চুজ করতে পারি। একটা হচ্ছে আমাদের যদি ল্যাপটপ থাকে এবং মাইক্রোসফট ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টেমপ্লেট অলরেডি থাকে। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করি, এই ক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, হ্যাঁ, এইখানে টেমপ্লেট গুলো আছে। তো এই টেমপ্লেটে তুমি যদি রিজিউম লিখে সার্চ করো অথবা সিভি লিখে সার্চ করো, দুই একটা আসার কথা। এই যে এখানে টেমপ্লেট গুলো আছে দেখো, অনেকগুলো টেমপ্লেট আছে। তো তোমার কাছে যে টেমপ্লেটটা মনে হবে যে সুন্দর, তবে অতিরঞ্জিত কোনো ডিজাইন যাতে না হয়। যেমন আমি যদি নিজের পার্সপেক্টিভে যদি আমি বলি যে আমি এইখান থেকে কোনটা আমি রিজেক্ট করে দিতাম। যেমন দেখো এইখানে মানে কালারটা কেমন লাগতেছে, ইয়েলো, এইটা একটা কালার, এইটা একটা কালার, এই ধরনের কালারগুলো আমি অ্যাভয়েড করতাম। ঠিক আছে, একটু সিম্পলিসিটি রাখার চেষ্টা করবা। তো আমি এইখান থেকে যে কোনো একটা একটু ওপেন করি। এখান থেকে আমি একটা ওপেন করতে পারি সিভি। এই যে দেখো, আমি যদি মনে হয় যে আমি এই ফরম্যাটটা নিব, তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারো। ক্রিয়েট ক্লিক করে তোমার ইনফরমেশন গুলো তুমি জাস্ট এখান থেকে এডিট করে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস থেকে। তবে এই অফিসটা অবশ্যই 2010 বা 10-এর উপরে, 16, 19, 22 এই ভার্সনগুলোতে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। এটা একটা ওয়ে হতে পারে। এখানে কি লিখবা সেটা কিন্তু স্যারেরা আলোচনা করেছে। আমি জাস্ট ফরম্যাট বা টেমপ্লেটটা কোথা থেকে পাবা সেটা দেখাচ্ছিলাম।
আচ্ছা, আরেকটা ওয়ে হতে পারে, তোমরা হচ্ছে গুগলে সার্চ করবা ক্যানভা, অনেকেই পরিচিত আছো ক্যানভা। তো এটাতে ফ্রি এবং পেইড, পেইড হলো মাত্র 39 টাকা দিয়ে পেইড পাওয়া যায় 1 বছরের জন্য, মাত্র 39 টাকা। ফেসবুকে তুমি যদি সার্চ করো ক্যানভা সেলার, তাহলে দেখবা ওই ক্যানভা সেলার পাবা, তোমাকে অ্যাক্সেস দিবে, তারপর তুমি 39 টাকা 40 টাকা সেন্ড করবা, দেখবা যে হচ্ছে তোমাকে ক্যানভার পেইড ভার্সনটা দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পর এইখানে দেখো, তোমার ক্যানভা ওপেন করার পর এই যে এইখানে সার্চে গিয়ে এই বাম পাশে দেখো টেমপ্লেট লেখা আছে, বাম পাশে টেমপ্লেট থেকে যদি তুমি যদি সার্চ দাও সিভি, এই সিভি লিখে সার্চ দিলে তোমার এখানে হাজার হাজার টেমপ্লেট আসবে, হাজার হাজার টেমপ্লেট। এইখান থেকে তুমি যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারো। এখন আমি এইখান থেকে একটা টেমপ্লেট চুজ করি। আমি তোমাদেরকে হচ্ছে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তার ভিতরে আমি এই টেমপ্লেটটা একটু ওপেন করার চেষ্টা করি। একজন আমাকে হচ্ছে সিভি দেখিয়েছিল, তাকে আমি এই পরামর্শগুলো দিয়েছিলাম। দেখো, এই টেমপ্লেটে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি দেখো, এইখানে যেন যেমন অ্যাবাউট মি লিখেছে, অ্যাবাউট মি লেখার পর একটা মানুষের সিম্বল দিয়েছে, মানে মানুষ সম্পর্কে বলতেছে সেজন্য মানুষের সিম্বল দিয়েছে। কন্টাক্ট বলছে, একটা কন্টাক্ট আইকন দিয়েছে। ফোন নাম্বার দিয়েছে, ফোনের একটা আইকন দিয়েছে। ইমেল দিয়েছে, ইমেলের একটা এনভেলপ আইকন বা ইমেল আইকন দিয়েছে, এখানে অনেকে অ্যাট দ্য রেট অফ আইকন দিতে পারে। ওয়েবসাইট বা অন্য কিছু থাকলে সেই ক্ষেত্রে ওয়েবসাইটে দিচ্ছে, লোকেশনের ক্ষেত্রে লোকেশনের আইকন দিছে, স্কিলস এর ক্ষেত্রে এরকম আইকন। মানে প্রত্যেকটার সাথে রিলেভেন্ট করে একটা আইকন দিছে। যখন তোমার সাপোজ এমন হতে পারে তুমি হচ্ছে কম্পিউটার রিলেটেড কোনো একটা জায়গায় ভাইবা দিচ্ছ, সেই ক্ষেত্রে তোমার কম্পিউটার স্কিল কিন্তু এইগুলা মানে শো করতেছে। এবং সাথে সাথে তুমি যদি কম্পিউটার না হয়ে অন্য কোথাও ডিজিটাল সিভি করো, ডিজিটাল সিভি ক্ষেত্রে ধরো 1 পেজের একটা সিভি করলা, এরকম সুন্দর করে সাজাই করলা, তখন কিন্তু এই জিনিসগুলো খুব নোটিসেবল হবে, যে এই ছেলেটার আই ক্যাচিং নলেজ ভালো, এই ছেলেটা হচ্ছে সুন্দর একটা কাজ গুছিয়ে করতে পারে, অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকবা যদি এই জিনিসগুলো ব্যবহার করো। আবার দেখো এখানে আমি আরেকটা জিনিস আরেকটা দেখাই, এই যে এইটা, এই সিভিটাতে দেখো স্কিলস গুলো যেমন ওই যে বাসার লাস্টে যে দেখালো সরকার, কি সরকার ওর নাম, হাবিবুল্লাহ সরকার, ও কিন্তু স্কিলস গুলোর কথা লিখেছিল। এখন স্কিলস কি পরিমাণ, যেমন ফ্লুয়েন্সি আছে কিনা বা স্ট্যান্ডার্ড, এগুলার কিন্তু একটা বারকোড এভাবে দিয়ে দেওয়া যেতে পারে, যে 5-এর মধ্যে বা 80%-এর মধ্যে, সেটার 100%-এর মধ্যে 80% আছে। এখানে অনেক সময় সংখ্যা রিলেটেডও বারগুলা পাওয়া যায়, অনেক সিভি টেমপ্লেটের মধ্যে আমি দেখেছি। এগুলো ইউজ করতে পারো, বা এভাবে ইন্ডিকেট করা যেতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই যে ডিজাইনগুলো, এগুলো খুব আই ক্যাচিং ডিজাইন। এবং এগুলা ওই যে স্যার একটা প্রথমেই কথা বলেছিল যে ফার্স্ট ইমপ্রেশন, তো তোমার সিভি দেখেও মানে লেখার স্টাইলটা দেখে কিন্তু ইমপ্রেশন ক্রিয়েট হবে, ঠিক আছে। তো জাস্ট আমি এতটুকুই অ্যাড করলাম। দেখো এই যে এই সিভিটা ওপেন করি, এই সিভিতে দেখো, এই যে দেখো, যেমন সে হচ্ছে সোশ্যাল মার্কেটিং স্কিল, তার 5-এর ভিতর 4 দিছে, মানে সে সোশ্যাল মার্কেটিং স্কিলে 4 মতো আছে। আর ওয়াই ক্যালকুলেশনের ভিতর 2 আছে। এইভাবে তার র্যাঙ্কিং গুলা সে এখানে বুঝিয়েছে, হ্যাঁ, উপস্থাপনা করেছে। তবে কোনো র্যাঙ্কিংই 3-এর নিচে দেওয়া উচিত না, এমন র্যাঙ্কিং গুলো স্কিপ করাই উচিত, ঠিক আছে। যদি দেখা যাচ্ছে একটা খুবই কম পারো, তাহলে সেটা মেনশনই করবা না, এমন কিছু দেওয়া উচিত না যাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, দেখা যাচ্ছে ওইটা থেকেই তোমাকে আরো কোশ্চেন করার সুযোগ তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে টেমপ্লেটের ক্ষেত্রে আমি যেটা বললাম, ক্যানভা থেকে তোমরা চাইলে টেমপ্লেট গুলো এখান থেকে কালেক্ট করতে পারো, এখানে অনেক টেমপ্লেট আছে, হ্যাঁ। আর যদি তোমরা মনে করো যে হচ্ছে টাকা দিয়ে কিনবা না, ফ্রিতে, দেখো ফ্রিতেও আছে, এই যে যেগুলাতে হ্যাড দেখতে পাচ্ছ, মুকুট দেখতে পাচ্ছ, এই মুকুট গুলো হচ্ছে প্রিমিয়াম, তাছাড়া যেগুলো আছে সেগুলো ফ্রি। সো তোমরা চাইলে ফ্রিতেও এগুলা কাস্টমাইজ করতে পারো নিজের মতো করে, ঠিক আছে। তাহলে স্যার আমার এতটুকু বলার ছিল আর কি, যাতে ওরা এখান থেকে টেমপ্লেট গুলো কালেক্ট করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। সবগুলোই তো আসছে, সব তথ্য আসছে, স্টুডেন্টরা যদি বুঝে নিজে কাজ করতে পারে তা আশা করি কোনো সমস্যা হবে না আর সিভিতে, তার বাস্তবিক জীবনে হবে না। ইভেন আমরা যেখানে ইয়ে করতেছি সিমুলেশন, এখানেও তারা পারবে। তো ধন্যবাদ জানাই। আজকে যে হোস্ট ছিলেন শেষ করেন। জি স্যার, শেষ করেন। আজিজুল স্যার এবং জুলার স্যারকে অত্যন্ত ধন্যবাদ তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য, এবং যে শিক্ষার্থীরা আজকে এই সেশনে অংশগ্রহণ করেছে তাদেরকেও অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই দীর্ঘ ওয়ার্কশপটিতে ধৈর্য নিয়ে তারা অংশগ্রহণ করেছে, এবং এখান থেকে কিছু যদি তারা নিতে পারে তাহলে মনে করব আমাদের আজকের এই ওয়ার্কশপ পরিচালনার যে প্রচেষ্টা সেটি সার্থক হবে। আপনাদের সবাইকে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং
আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকেও ধন্যবাদ যে তারা এই ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করেছে, এবং তাদের সার্বিক সহযোগিতা না থাকলে আসলে একটা দীর্ঘ সময়ের সেশন আসলে নেওয়া সম্ভব হতো না। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের যদি কারো আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আমার মনে হয় কারো কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন থাকলে করে ফেলাই, রাত হয়ে গেছে অনেক। আশা করি কোশ্চেন নাই। তাহলে আজকের মতো এতটুকুই। সবার জন্য শুভকামনা থাকলো। শুভরাত্রি, ধন্যবাদ।